আইনের ক্ষেত্রে বাইবেল কাকে বলা হবে? বলেন, আইনের ক্ষেত্রে বাইবেল কি? অমুক লেখকের বই, অমুক লেখকের বই, ভাষ্য বই, এটা এটা ওইটা? নো। আইনের ক্ষেত্রে মেন হচ্ছে গিয়ে গ্যাজেট। কি? গ্যাজেট। অতএব অস্ত্র আইন হচ্ছে কত সালের? 1878 সালের। অস্ত্র আইন কত সালের? 1878 সালের হচ্ছে অস্ত্র আইন। তাহলে 1878 সালে আপনার আইনের গেজেট কি বাংলায় হইতো না ইংরেজিতে হইতো? আইনের গেজেট আমাদের বাংলায় হইতো। যেহেতু আইন, সরি, ইংরেজিতে হইতো। যেহেতু আইনের গেজেট তখন ইংরেজিতে ছিল, ওই গেজেট গুলাকে আর আপনার বাংলা করা হয়নি। যেহেতু বাংলা করা হয়নি সেহেতু ইংরেজি রয়ে গেছে। এখন ঘটনা হচ্ছে, আমরা ইংরেজি অক্ষর যদি ধরি, ওয়ান সংখ্যা যদি ওয়ানকে ধরি, এটার বাংলা করলে কি দাঁড়াবে? এক। এটা কারো সন্দেহ আছে কিনা বলেন, সন্দেহ থাকলে বললেন যে আপনার সন্দেহ আছে। কারো কোনো সন্দেহ নাই। এখন ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে কোনো স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ নাই, আছে? আছে কিনা? নাই। তো ইংরেজি ওয়ার্ডে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ নাই, ওইখানে ইংরেজিতে এ থেকে শুরু হয়েছে, আপনার জেড দিয়ে শেষ হয়েছে। তো ইংরেজি অক্ষর এ আর বাংলা অক্ষর এটাতে অনুবাদ করলে কি দাঁড়াবে বলেন? এখন আমাদের এখানে একটু ঝামেলা আছে বাংলা ভাষায়। কিরকম ঝামেলা আছে? কারণ বাংলা ভাষায় আছে কি, সরয় দিয়ে শুরু, আবার ক দিয়েও শুরু আছে। ক দিয়েও শুরু আছে না? তো দুইটা কিন্তু শুরু আছে। এখন এই ইংরেজি এর পরিবর্তে যে আপনি এই পাশে কি ধরবেন? ক ধরবেন, নাকি আপনার সরয় ধরবেন, নাকি এর উচ্চারণ বানান করে এ ধরবেন, বীর উচ্চারণ বৈরিষ্কার বি, নাকি খ ধরবেন, নাকি সরায়া ধরবেন? কোনটা ধরবেন? এখানে একটা বহুমত প্রবর্তিত ধারণা পাওয়া যায়। এখন এইগুলোর ক্ষেত্রে একটা রিস্ক থাকে আমাদের। যে মনে করেন আমি যদি পরীক্ষক হই, এই ক্ষেত্রে মনে করেন আমি অনুসারী হচ্ছি এর পরিবর্তে ক, মানে আমি এটা মনে করি। এখন আমার কাছে যদি আপনার এই এর পরিবর্তে আপনার অকে অনুসরণ করা কোনো খাতা আসে কোনো শিক্ষার্থী, তাহলে আমি এটাকে সঠিক ধরবো না ভুল ধরবো বলেন? ওটাকে আমি ভুল হিসাবে ধরবো। একইভাবে উল্টাটাও হইতে পারে। আবার আমি যদি বানান করে রীতির অনুসারী হয়ে থাকি, আমার কাছে যদি অন্য খাতা আসে, তাহলে আমি অন্যগুলারে ভুল ধরবো। কিন্তু আমি যদি ইংরেজি অক্ষরটাই কারো খাতায় দেখি, আমার কি ওই ইংরেজি অক্ষরটাকে ভুল ধরার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কেন নাই বলেন তো? কারণ আইনের গেজেট ইংরেজিতে। আইনের গেজেট কি? ইংরেজিতে। এখন আমরা যে উচ্চারণ করি অস্ত্র আইন 1878, এই জায়গার এই নামটাও ভুল। বুঝছেন? এই নামটাও কিন্তু ভুল। আমরা এটা উচ্চারণটা করি সাক্ষ্য আইন আমরা বলি, এই নামটাই ভুল। সিআরপি ফৌজদারি কার্যবিধি বলি, এই নামটাই ভুল। দণ্ডবিধি বলি, এই নামটাই ভুল। হয়তো বলবেন স্যার মনে প্রথম দিন তারাবির রাকাত নামাজ 20 রাকাত পরে মনে হয় স্যারের মাথা রাতা নষ্ট হয়ে গেছে, কি কইতেছে? আমি কইতেছি শোনা, আইনে গেজেটে যে নাম থাকবো, আইনের নাম ওইটাই সঠিক। বুঝছেন কি বুঝছেন? এটা হচ্ছে যুক্তি। এখন আমরা তো সাধারণ মানের পরীক্ষার্থী, আমরা যারা পুলিশ প্রতিনিধি পরীক্ষায় অংশগ্রহণ করি, আমাদের তো আইনের উপর খুব বড় ডিগ্রি দরকার নাই। দরকার আছে এলএলবি এলএলএম এরকম কোনো ডিগ্রি দরকার আছে? আমাদের দরকার কান্দে র্যাং লাগানো। পরে আইন কই যায়? আপনি বাস্তবে যখন আইন আপনার দায়িত্ব পালন করেন, কেউ বই নিয়ে গিয়ে দায়িত্ব পালন করেন অন দ্য স্পট, রাতের বেলা এসে আইন পড়ে প্র্যাকটিস করেন করেন না। কিন্তু যারা লয়ার হয়, তারা কোর্টে যাইবার সময় গাড়িতে বসে আইন পড়ে, আসার সময় আইন পড়ে, বাড়িতে বসে আইন চর্চা করে, এত বড় বড় ভলিউম বের করে, ডিএলআর বের করে, সব বের করে তাদের অনেক চর্চা করতে হয়। তো তাদের লেভেলের অধ্যয়ন আর আমাদের লেভেলের অধ্যয়ন তো এক হবে না। দরকারও নাই। দরকার আছে কোনো? কোনো দরকার নাই। তবে আমরা যেটা লিখছি ক্রিমিনাল প্রসিডিওরে, আমরা কি লিখছি? ফৌজদারি কার্যবিধি, এটাই চলবে। প্যানাল কোডকে আমরা দণ্ডবিধি লিখতেও পারেন, আপনি প্যানাল কোডও লিখতে পারেন। একই সাথে দ্য আর্মস অ্যাক্ট, আমি আবার বলতেছি, শুদ্ধ নাম হচ্ছে দ্য আর্মস অ্যাক্ট 1878। আর এটাকে আপনি লিখতে চলবে। পরীক্ষা যদি ওই ইংরেজি লিখতে যান বারবার, দেখা গেছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বা পরীক্ষক যিনি খাতা দেখবেন তিনিও বিরক্ত হইতে পারেন, যে আর কিছু পারে না, খালি নামটা ইংরেজিতে লেখা শুরু করছে। দরকারই নাই। আপনি লিখবেন অস্ত্র আইন, বাংলাতে যা লেখছেন তাই 1878। এরপরে সংখ্যাটাও আপনি বাংলাতে লিখবেন, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি বাংলায় লিখলেন। এবার চলে আসেন এরপরে যেই ধারাগুলোর পাশে আপনার ক খ গ গ বসাইতে হয়, এই জায়গাগুলোতে
আপনি দয়া করে ইংরেজি শব্দ ব্যবহার করবেন। এটা খুব খুব কঠিন কাজ। দুটো সূত্র শিখিয়ে দেই, শুনেন। ইংরেজি অক্ষর আবার দুই রকমের আছে, একটা হলো আপনার ক্যাপিটাল লেটার, একটা হলো স্মল লেটার, তাই না? একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর। বাংলা ভাষায় কি এরকম কোনো বড় হাতের ছোট হাতের অক্ষর আছে? বড় হাতের ছোট হাতের অক্ষর নাই। এন্ড গ্যাজেটে কিন্তু যেটা ইংরেজি ছোট হাতের অক্ষর, এটা কিন্তু ইংরেজি ছোট হাতের অক্ষরই আপনার ইউজ করা লাগবে। আর যেটা বড় হাতের অক্ষর, এটা বড় হাতের অক্ষরই আপনাকে ব্যবহার করা লাগবে। কিরকম? যেমন ধরেন আপনি যদি 19 দ্বারার দিকে খেয়াল করেন, 19, শুধু 19, শুধু 19 দ্বারা যদি আপনি খেয়াল করেন, ওইখানে দেখবেন বলা আছে যে কতিপয় ধারা, যেমন 5, 6, 10, 14 এরকম কিছু অপরাধ আছে ধারার, এইগুলোর আপনার যদি কেউ অমান্য করে, সেই ব্যক্তি আপনার শাস্তির সম্মুখীন হবেন। কিভাবে? যেমন দেখবেন পরে যে 5 ধারা লঙ্ঘনের জন্য এটা, 6 ধারা লঙ্ঘনের জন্য এটা, 10-এর জন্য এটা, এরকম আলাদা আলাদা ভাগ করা আছে। ব্র্যাকেটের ভিতরে যখনই কোনো শাস্তির দ্বারা হবে অস্ত্র আইন থেকে, সব সময় বড় না ছোট হাতের অক্ষর ব্র্যাকেটের ভিতরে হইলে, ব্র্যাকেটের ভিতরে হইলে সব সময় ছোট হাতের ইংরেজি অক্ষর বসবে। আর যখন ব্র্যাকেটের বাইরে হবে, তখন হবে বড় হাতের ইংরেজি অক্ষর। এখন বড় হাতের ইংরেজি অক্ষর খুব বেশি একটা জায়গায় নাই, খুব বেশি একটা জায়গায় আমাদের নাই। ধরেন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় 19A, মানে যখন কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, মানে মামলা হয় তখন। তারপরে হচ্ছে ধরেন আপনার 20A, ওইখানে আছে যখন বর্ধিত দণ্ডের একটা ব্যবস্থা থাকে। একইভাবে আমরা যদি দেখি যে 30AB, বড় হাতের AB, ওইখানে আছে যে বিশেষজ্ঞের মতামত এবং তদন্তের সময়সীমা, ওই জায়গাগুলো আছে, তাই ওই জায়গাগুলোতেই কেবল আমাদের বড় হাতের অক্ষর ইউজ করা হয়। আর অন্যান্য জায়গার ক্ষেত্রে ছোট হাতের অক্ষর। সাধারণ এই বিষয়টা কারো প্রশ্ন আছে বুঝছেন কিনা, যে বাংলার ব্যবহার আর ইংরেজির ব্যবহার? এখন বলতে পারেন স্যার মূল বইতে ক দেওয়া আছে। আর ভাই মূল বই আবার কিসের? আইনের? আইনের আবার মূল বই কি? আপনার আইন মন্ত্রণালয় থেকে কোনো বই বের করছে আইনের? আইন মন্ত্রণালয় থেকে কোনো বই বের করছে? বই বের করছে? বই বের করে না। আইন মন্ত্রণালয় থেকে কি বের করে? গ্যাজেট। আইনের একমাত্র শুদ্ধ জায়গা হলো গ্যাজেট। আর যত কিছু আছে সবকিছু হয়েছে আমার মতন, আমার সাথে আরো জ্ঞানী লোক যারা আছে, তারা বই লিখে এগুলো অনুবাদ করছে, আর কিছুই না। আমি বলতেন স্যার ভাষ্য বইতে এটা আছে, বা আপনার হ্যান্ডবুকে এটা আছে। আর হ্যান্ডবুক কে লিখছে দেখেন তো ভাই, এগুলা মন্ত্রণালয় লিখছে না কোন একজন লেখকে লিখছে? কোন একজন লেখকে লিখছে। অতএব আইনের ক্ষেত্রে আপনি 100% কারেক্ট ধরবেন কাকে? আইনের গ্যাজেটকে। এ বি বা ক্যাপিটাল, তারপর হচ্ছে যেটা বললেন স্যার, এটা মাথার উপর দিয়ে গেছে স্যার, আর একটু যদি বুঝাইতেন স্যার আর কি, সবাই আসলে মানে আচ্ছা, উপকৃত আপনাদেরকে হইতো। আমি দেখাই দিচ্ছি, তারা আরো ক্লিয়ার হইতে পারবেন। ঠিক আছে? মনে রাখবেন বাংলার কোনো অক্ষর নাই অস্ত্র আইনে। যদি আপনি ক খ গ গ ইউজ করেন, এটা আপনার ভুল হবে। হয়তো অনেকে লিখছে, মার্ক পাইছে, দারোগা হয়েছে, বলা যায় না। যে কোনো সময় যদি এরকম মতাদর্শের কারো কাছে পড়ে, আপনার খাতার মার্ক নাও দিতে পারে। আমি একটু স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আরো ভালো করে দেখাই। ঠিক আছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এবার ভালো করে খেয়াল করেন। জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে শুরু করতেছে আমাদের, দেখেন ওই যে অস্ত্র আইন, এইটার 1 নাম্বার যে ধারাটা খেয়াল করেন, এখানে বলা আছে যে সকল ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে না অস্ত্র আইন। এখানে দেখেন এ আর বি দেওয়া আছে, দেখছেন? এ, এই যেখানে বি। এটা ব্র্যাকেটের ভিতরে না বাহিরে? ব্র্যাকেটের ভিতরে। যার কারণে এটা সবসময় ছোট হাতের অক্ষর হবে। এবার আমি চলে যাই, আমাদের তো এরকম বেশি ব্যবহার নাই, অল্পই আছে। এখন আমি এই যে 17 দ্বারায় চলে আসলাম। এটা হলো 17 ধারা, একটা নর্মাল ধারা। এটা হলো 17A। যখনই সাথে লাগানো কোনো ধারা অক্ষর হবে, এটা সবসময় বড় হাতের অক্ষর হবে। আপনারা যদি দেখেন, আমি আরেকটু বড় করে দিই, আপনাদের মোবাইল থেকে দেখতে সুবিধা হবে। এই যে দেখেন বড় হাতের ইংরেজি অক্ষর এ। যারা অডিও শুনতেছেন তারা ইচ্ছা করলে আপনার ভিডিও ক্লাস আছে, এগুলো ওই অপশন থেকে দেখে নিন, জুম ক্লাসের ভিডিও। এই যে দেখেন এ। একইভাবে আমরা যদি 19 দ্বারায় যাই, এই যে দেখেন 19 দ্বারায় বলতেছে যে অস্ত্র আইনের কতিপয় অপরাধ লঙ্ঘনের শাস্তি। তো এখানে দেওয়া আছে 5, 6, 10, 13, 17 এগুলা। তো এটা শাস্তি হবে যদি কেউ 5 দ্বারা লঙ্ঘন করে, তাহলে ছোট হাতের এ, মানে যখনই ব্র্যাকেটের ভিতরে হবে তখনই ছোট হাতের অক্ষর। এটার পরিবর্তে এ, তারপরে এই যে আপনার এই যে বি, সি, ডি, ই, এফ,
GSI। আমাদের বেশিরভাগ কাজে লাগে হচ্ছে এফ। এফটা কি জন্য? এই এফটা লাগে 14 অথবা 15 ধারার বিধান অমান্য বা লঙ্ঘন করে নিজ দখলে বা নিয়ন্ত্রণে যদি কেউ আগ্নেয়াস্ত্র ব্যতীত, ভালো করে শুনেন কথাটা খেয়াল করে, আগ্নেয়াস্ত্র ব্যতীত যখন অন্য কোনো ধরনের অস্ত্র সে দখলে বা নিয়ন্ত্রণে রাখে, তখন হয় আমাদের 19 ব্র্যাকেটে এফ। এই যে এখান থেকে আসবে 19 আর এখান থেকে আসবে ব্র্যাকেটে এফ। এটা আমাদের বেশি কাজে লাগে। এখন দেখেন 19A তাহলে কি কাজের? 19A, 19A হচ্ছে এই যে দেখেন, যখনই আমাদের এই ধারাগুলোর যেমন 6, 13, 14, 15 ধারা এগুলো যে আছে, এগুলোর ক্ষেত্রে যখন আগ্নেয়াস্ত্র রিলেটেড হবে, অর্থাৎ এই যে 19A, CEF এখানে যাই থাকুক না কেন, যদি সেই অপরাধগুলো কোনো ধরনের আগ্নেয়াস্ত্র, যেটা হয় কিরকম আগ্নেয়াস্ত্র বলতে কি বুঝে, যেই অস্ত্রের আপনার ফায়ারিং পিন দ্বারা আপনার বারুদকে আঘাত করে, ওইখানে আপনার মনে করেন যে বিস্ফোরণ ঘটে, ওইখান থেকে আপনার বুলেটটা সামনের দিকে যায়, এটা হলো আগ্নেয়াস্ত্র। তো আগ্নেয়াস্ত্রের ভিতরে আমাদের পিস্তল আছে, রিভলভার আছে, রাইফেল আছে, শটগান আছে, এছাড়া যদি অন্য কোনো আগ্নেয়াস্ত্র বের হয়, তো এইগুলো রিলেটেড যখনই হবে তখন ওই 19 দ্বারা হবে না, কারণ তখন চলে আসবে এই 19A, কারণ এটাতে শাস্তির পরিমাণ বেশি রাখা হয়েছে। একইভাবে এই যে দেখেন 20 ধারার ক্ষেত্রে এই যে 20A আছে, এই যে বর্ধিত দণ্ড, যখন শাস্তির পরিমাণ আর কি বেশি দেওয়া যায়, এই 20A। এরপর আমি বলছিলাম আপনাদেরকে 30-এর গড়ে দেখতে, এই যে 30, আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, 28, 29, এই যে দেখেন 30, 30, এই যে 30A, এই যে 30A বিশেষজ্ঞের মতামত নিষ্প্রয়োজন, এটা কিন্তু সাথে লাগানো, এখানে কিন্তু কোনো ব্র্যাকেট নাই। একইভাবে দেখবেন এই 30B যেখানে বলা আছে তদন্তের সময়সীমা, এই 30Bটা যদি আপনি লেখেন তাহলে আপনার এক্ষেত্রে উত্তর হচ্ছে 100% সঠিক, কেউ আপনার এই উত্তরে ভুল ধরতে পারবে না। আপনি যদি ইচ্ছা করেন এই যে 1878 সালের অস্ত্র আইনের, এটাও আপনি লিখতে পারেন। এখন এটা সবকিছুই ডিপেন্ড করবে মূলত যে আপনি কতটুকু সময়ের ভিতর অস্ত্র আপনার উত্তরটা লিখতেছেন। এটা যে 1878 সালের অস্ত্র আইনের আপনার 19A ধারা, এটা লিখবেন। আবার যদি আপনার মনে হয় যে এটার অন্য আরেক ভার্সনের প্রশ্ন করছে, তখন আমার ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা লিখতে পারি 1878 সালের অস্ত্র আইনের 19, এই যে ব্র্যাকেটে 14A ধারা। এই যে একটা জিনিস, এই জিনিসটা খেয়াল করলে আপনারা বুঝবেন যে ব্র্যাকেটের ভিতরে কিভাবে হয় আর ব্র্যাকেটের বাইরে কিভাবে হয়। এইভাবে যদি আপনারা লিখেন, আর এটা কিন্তু এখন যেটা আপনারা অনেকেই শিখছেন, এটা হলো যে এইভাবে শিখছেন। অনেকে এইভাবে শিখছেন, কেউ বা শিখছেন মনে করেন এইভাবে, এই যে এখানে হাইফেন ছাড়া এইভাবে, আর এটার ক্ষেত্রে সেম সেম জিনিসটাই, এটার পরিবর্তে আমরা এখানে ক লিখছি, এইভাবে লিখছি। কিন্তু আইনের গেজেটে এইভাবে কোনো উত্তর নাই, ব্র্যাকেটে ক খর কোনো ব্যবহার নাই। যদি আমাদের অল্টারনেটিভ সেম টু সেম থাকতো তাহলে আমরা এগুলো ইউজ করতে পারতাম। স্যার, এটা কি শুধুমাত্র আমরা অস্ত্র আইনের ক্ষেত্রেই ব্যবহার করব? অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, পরে বিস্ফোরক উপাদানাবলী আইন, এগুলোর ক্ষেত্রে। এটা যদি একটু স্যার বলতেন, আমরা নোট করে নিতাম যে কোন আইনের ক্ষেত্রে আমরা ইংরেজি এ আমি এবং বি অলরেডি আমার বই যদি আপনার কাছে থাকে ওই বই অলরেডি দেওয়া আছে, দেখেন ওখানে অলরেডি দেওয়া আছে। আর না এলে আমি বলি আপনি লিখে নেন, অস্ত্র আইন, বিস্ফোরক আইন, অস্ত্র বিস্ফোরক উপাদানাবলী, আর হচ্ছে আমাদের বিশেষ ক্ষমতা আইন। সুফিয়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আমার আসসালাম। প্রশ্নটা হলো, এই যত আইন হয়েছে এই পর্যন্ত সব তো ইংরেজিতেই হয়েছে স্যার, কোনো আইন তো বাংলায় হয় নাই। তো বাংলাটা পরে অনুবাদ করে স্যার এক এক লেখক বা এক এক ভাবে করছে, এটাই কিনা স্যার? সঠিক। কিন্তু এই তিনটা এই তিনটা আইনে কেন গুরুত্ব, প্রশ্ন হইতে পারে আপনার এটা। জি স্যার, জি স্যার, আচ্ছা, সঠিক স্যার। এখন আমি বলে দিই, আমাদের যতগুলো মামলা হয় থানাতে এই তিনটা আইনে সব সময় ইংরেজিতে হয়। বুঝতে পারছেন কি বলছি?
যদি জি স্যার, থানায় থ্যাংক ইউ স্যার, যদি যদি ক্লিয়ার। থানায় কেউ কর্মরত থাকেন থানায়, তাহলে আপনি বলেন আমি ঠিক বলছি কিনা। এটা যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু পুলিশ আইনে গিয়েও কিন্তু একই অবস্থা, আমার ইংরেজি হওয়ার কথা সব, ঠিক না? জি স্যার, জি স্যার, পুলিশ আইন, কারণ পুলিশ আইন কি জি স্যার, 1861, তার সাথে আরো সিনিয়র। কিন্তু পুলিশ জি আইনে স্যার। কিন্তু বাংলায় আমরা ব্যবহার করি, বাংলায় শিখতেছি 30-এর ক খ গ ঘ। কিন্তু এইটা হচ্ছে একদম প্র্যাকটিক্যাল ব্যবহার, একদম প্র্যাকটিক্যাল। থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হলে আপনার ডাইরেক্ট ইংরেজি ব্যবহার করতে হয়, বি। তারপরে হচ্ছে অস্ত্র আইনে ব্যবহার করলে আপনারা দেখবেন দ্য আর্মস অ্যাক্ট লেখে, বানান করে লেখে দ্য আর্মস অ্যাক্ট, আপনার 1878 এর পরে 19 বড় হাতের ABC, এইভাবে। এখন যদি কেউ মনে করেন এটা শুনবেন না বা মানবেন না, একান্তই আপনার বিষয়, এই বিষয়ে আর কোনো কথা বলা হবে না, শেষ, এই সাবজেক্ট শেষ। এখন আপনি শুনবেন না শুনবেন না, ক খ লিখবেন, একান্তই আপনার ব্যাপার। আমার যা বলার আমি বলছি, শোনা না শোনা একান্তই আপনার ব্যাপার। আপনার যেমনে ভাল লাগে আপনি এমনি লিখবেন খাতায়, কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আমার যেটা বাস্তবে প্রয়োগ আছে, যেটা সিনিয়র স্যাররা মূল্যায়ন করে, আমি এই জিনিসটা আপনাদেরকে বলছি, কতটুকু গ্রহণ করবেন একান্তই, আমি আবারও বলতেছি, একান্তই আপনাদের বিষয়। এই বিষয়টা নিয়ে আর কোনো বার্গেনিং বা কোনো কথা হবে না। এই আইনটাতে আমাদের প্লাস 33টা মতন ধারা আছে। এই ক্ষেত্রে আমাদের প্রথম যে ধারাটি আছে, এই ধারাটা কিন্তু বিশাল একটা ক্ষমতা সম্পন্ন ধারা, 1 নম্বর যে ধারাটা। কারণ কি জানেন, এই আইনের পরিচিতি আগেই দেওয়া হয়েছে, এই আইনটার পরিচিতি আগে দেওয়া হয়েছে। পরবর্তীতে এক ধারাতে এখানে আমাদের একটা ক্ষমতা দিছে। আমি যদি আপনার সাথে স্ক্রিন শেয়ার করি তাহলে ভালো হয়, তাহলে আপনার পাশাপাশি দেখলেন। এক ধারাটা দেখেন, এই এক ধারাতে আমাদের সামরিক সরঞ্জামের কথা বলছে, যে সামরিক সরঞ্জাম কি এটা আমাদের না জানলেও চলবে, তবে জেনে রাখেন সামরিক বাহিনীর কাছে যা থাকবে সেগুলো হচ্ছে সামরিক সরঞ্জাম। এখন সামরিক বাহিনী কারা? সেনা, নৌ, বিমান, এই 3 বাহিনী হচ্ছে আমাদের সামরিক বাহিনী। পরে দেখেন বি যে আদেশটা আছে, এই আদেশ মূলে দেখা গেছে যে সরকারি আদেশ মূলে আমরা সরকারি কর্মচারী হিসেবে আমরা যে অস্ত্রটা বহন করি, আমাদের কিন্তু কি লাগে না, কোনো ধরনের লাইসেন্স লাগে না। একইভাবে দেখবেন এটা যারা উৎপাদন করতেছে তাদের উৎপাদন করতেও কিন্তু লাইসেন্স লাগতেছে না, কারণ তারা সরকারি কাজটাই করতেছে। এরকম আমাদের অস্ত্র তৈরি সরকারি কারখানা আছে না, ওইখানে কিন্তু লাইসেন্স লাগে না। কি জন্য লাগে না? এটা সরকারি আদেশ মূলে এই কার্যক্রমগুলো হচ্ছে। আমরা সরকারি বাহিনী, আমরা দায়িত্বরত অবস্থায় এটা ব্যবহার করি, এই জন্য আমাদের কি লাগে না, আমরা অস্ত্র আইন আমাদের জন্য প্রয়োগ হয় না। এটাই বলছি যে এটা আমাদের জন্য প্রযোজ্য হবে না। তারপরে আমাদের 2, 3 দরকার নাই, 3 তো বাতিলই। 4 দ্বারাই দেখেন কিছু বিষয়ের আপনার টিকা দেওয়া আছে। এর ভিতর আমাদের একটা মাত্র টিকায় যদি আমি ধরি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে যেটা আমি মার্ক করতেছি, অস্ত্র শস্ত্র। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট। অস্ত্র শস্ত্র বলতে আপনি কি বুঝেন? দেখেন অস্ত্র আইনে আমরা যে ভুলটা করি, এই প্রথম যে ভুলটা, এই ভুলটা হলো দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র বলে যে কথাটা আমরা প্রয়োগ করি, এটা 100% রং আইডিয়া। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমরা যে দেশীয় অস্ত্র বলি বা বিদেশি অস্ত্র বলি, এটা অস্ত্র আইনের দিক থেকে যদি ব্যাখ্যা করেন, 100-এর উপরে যদি আরো কোনো পার্সেন্টেজ থাকে লিখে রাখতে পারেন, 100% রং আইডিয়া। পুরো অস্ত্র আইন আপনি পড়ে তছনছ করে ফেলবেন, কোনো ধরনের দেশীয় অস্ত্র বা বিদেশি অস্ত্রের কোনো ধরনের পার্থক্য আপনি পাবেন না। অস্ত্র আইনে শুধুমাত্র বলা আছে অস্ত্র শস্ত্র। আমি আবার বুঝতে পারছি আপনাদেরকে, অস্ত্র আইনে শুধুমাত্র সংজ্ঞা দেওয়া আছে অস্ত্র শস্ত্র। অস্ত্র শস্ত্র বলতে আপনি কি বুঝবেন? যত ধরনের আগ্নেয়াস্ত্র আমাদের আছে, কথা আমি যখন আপনাদের স্ক্রিন শেয়ার অফ করে দেই তখন বুঝবেন যে আমার কথার দিকে আপনাদের মনোযোগ দিতে বলতেছি বেশি। অস্ত্র শস্ত্র বলতে বোঝানো হবে আমাদের যত ধরনের আগ্নেয়াস্ত্র আছে। আমাদের আগ্নেয়াস্ত্র কি আছে? গ্যাস গান, শর্ট গান, হ্যাঁ, রাইফেল, SMG, আপনার পর আপনার LMG, সবগুলো কি আগ্নেয়াস্ত্র না? আচ্ছা, এয়ার গান কি আগ্নেয়াস্ত্র? এয়ার গান, এয়ার গান আগ্নেয়াস্ত্র না। কি জন্যে? কারণ এয়ার গান স্প্রিং এর মাধ্যমে চলে। কিসের মাধ্যমে চলে? স্প্রিং এর মাধ্যমে চলে, যার কারণে এটা আমাদের কি না, এটা আগ্নেয়াস্ত্র না। তার মানে সকল ধরনের আগ্নেয়াস্ত্র কিসের অন্তর্ভুক্ত? অস্ত্রশস্ত্র। কিসের অন্তর্ভুক্ত? অস্ত্রশস্ত্র। এছাড়াও মনে করেন আরো আছে। এখন আপনারা স্ক্রিন শেয়ারে দেখেন যে আরো কি কি আছে। আমার কথা কেন বিশ্বাস করবেন? আপনার বই দেখবেন, এখানে বলা আছে বেয়োনেট, অস্ত্রের মাথায় যেটা থাকে, তরবারি, ছোরা, বর্ষা, বর্ষা ফলক, তীর, ধনুক এবং কামান এবং অস্ত্র শস্ত্রের খুচরা যন্ত্রাংশ সমূহ এবং এই ধরনের অস্ত্রশস্ত্র নির্মাণের যন্ত্রপাতিকে কি বলবে? অস্ত্রশস্ত্র বলবে। তার মানে আপনি এখানে কোনো ধরনের বিদেশি অস্ত্র পাইছেন যে এটাকে বিদেশি অস্ত্র বলে? এটা অস্ত্র আপনার দেশি অস্ত্র। এখন মনে করেন
আপনার বাড়ির পাশে একটা ওয়ার্কশপ আছে, কি আছে? ওয়ার্কশপ। ভালো করে উদাহরণটা ভালো করে শুনেন। এই ওয়ার্কশপে একজন একটা পাইপ গান বানাইছে, পাইপ গান। তো ওইটার মাঝে আবার খুদাই করে লিখছে মেড ইন রাশিয়া। কি লিখছে? মেড ইন রাশিয়া। অথচ এটা কিন্তু মেড ইন রসুলপুর, ঠিক না? কিন্তু সে লেখা রাখছে কি মেড ইন রাশিয়া। এই যে মেড ইন রাশিয়া লিখলো, এখন আপনি এইটাতে কি অন্য রসুলপুরের পরিবর্তে যে রাশিয়া লিখছে, এইটার জন্য কি আপনার তার নামে প্রতারণার মামলা দিবেন না অস্ত্র আইনের মামলা দিবেন বলেন তো? তার নামে অস্ত্র আইনের মামলা হবে, প্রতারণার মামলা হবে না। কারণ একটা অস্ত্রের গায়ে যা খুশি তা একজন লিখতে পারে। জিনিসটা বুঝাইলাম আমি আপনারে? অস্ত্র গায়ে একজন ব্যক্তি যা খুশি তা লিখুক, এটা আমাদের দেখার বিষয় না। গঠন হয়েছে এখানে কি ফায়ারিং পিন ইউজ করা হয়েছে কি হয়েছে না, বুঝছেন সবাই? বুঝছেন না? ফায়ারিং পিন মনে হয় চিনেন না কেউ, নাকি চিনেন? চিনেন তো ফায়ারিং পিন? চিনেন? চিনলে তো ভালো, অনেকের কাছে অস্ত্র আছে এই মুহূর্তে আমি জানি। তাহলে ফায়ারিং পিন জিনিসটা হচ্ছে যে যেরকম আঘাত করে না, বুলেটের পিছনে আঘাত করে না, এই আঘাত করে যে জিনিস, এটার নাম হলো ফায়ারিং পিন। এই ফায়ারিং পিন ছাড়া কিন্তু আগ্নেয়াস্ত্র কোনো কাজ করে না। খেয়াল করলে দেখবেন সব ধরনের এতে কিন্তু ফায়ারিং পিন আছে, যেটা কিনা বারুদে আঘাত করে। পারকিউশন ক্যাপ না কি জানি বলে এটা পিছনের অংশটারে অস্ত্রের, এই বুলেটের পারকিউশন ক্যাপই তো না? ভুল হইতে পারে ভাই, আমি অস্ত্রাগারের লোক না। তো মনে করেন এই বারুদে আমরা বারুদে যে আঘাত করে, তাহলে যেই অস্ত্রটাতে আঘাত করে এটার নামে আগ্নেয়াস্ত্র। এখন বাকি যে জিনিসগুলার আমরা বললাম যে ছুরা, বর্ষ, তরবারি, এই সেই ইত্যাদি, এইগুলো অস্ত্রশস্ত্র, আগ্নেয়াস্ত্র অস্ত্রশস্ত্র। তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? সবকিছুই একসাথে মিশাই দিল না? আরে ভাই, এই কারণেই কিন্তু অস্ত্র আইনে 19 ধারায় যখন শাস্তিগুলো দিছিল, পরবর্তীতে কোনো এক পর্যায়ে সংশোধন করে 19A ধারাটারে ঢুকাইছে। কি জন্য জানেন? খেয়াল করলে দেখেন, 19 ধারায় অস্ত্র শস্ত্রের জন্য শাস্তি। এই অস্ত্র শস্ত্রের ভিতরে যখন আগ্নেয়াস্ত্র এসে পড়বে, কারণ সংজ্ঞা তো একসাথে বুঝাইছে, তাহলে শাস্তি তো 19 থেকেই হওয়ার কথা। পরে কিন্তু 19A ধারাটা ঢুকাইছে কর্তৃপক্ষ, যে অস্ত্র শস্ত্র মাইনে নিলাম, কিন্তু যদি আগ্নেয়াস্ত্র লেভেলের অস্ত্র শস্ত্র হয় তাহলে শাস্তি হবে 19A থেকে। দেখেন শাস্তির পরিমাণ বেশি। দেখেন এখনই মিলান, দেখেন 19-এর শাস্তি আর 19-এর শাস্তি দেখেন অনেক ডিফারেন্স। আপনি যদি একটা 6 ইঞ্চি বা 10 ইঞ্চি একটা ছুরি নিয়ে ধরা খান, আপনার পানিশমেন্ট আর আমি একটা AK-47 নিয়ে ধরা খেলে কি একই পানিশমেন্ট হওয়া উচিত বলেন? একই। তাহলে আমরা যখন সিজার লিস্ট করি, যদি কেউ সিজার লিস্ট করেন যে একটি দেশীয় অস্ত্র, আকের 100% মামলা এটা টিকবে না, গ্যারান্টিতে আমি বলে দিলাম। এই মামলা আসামি পক্ষে চলে যাবে, এবং এটা অনেক উচ্চ লেভেলে গিয়ে আপনারা দেখেন না, ফাঁসির আসামি হাইকোর্ট আপিল বিভাগ থেকে গিয়ে লাস্টে গিয়ে আপনার মাপ পাই, মকুব পাই, পাই না? কি জন্য পাই জানেন? শুধুমাত্র মামলার রুজুগত ভুলের কারণে, মামলার তদন্তগত ভুলের কারণে, তার বিরুদ্ধে গ্রাউন্ডের ভুলের কারণে, অস্ত্রগুলা সিজার লিস্টের ভুলের কারণে আসামি অব্যাহতি পাই। বাদীরে যদি জিজ্ঞেস করা হয় আপনি তো মিথ্যা মামলা দিচ্ছেন, আপনি দেশীয় অস্ত্র বলতে কোনো অস্ত্রই নাই আইনে, আপনি দেশীয় অস্ত্র পাইলেন কই? পরিকল্পিতভাবে বানোয়াট ভাবে আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে। আপনি এখন বলেন মামলার আপনি বাদী, যে অস্ত্র আইনে আপনি লিখছেন যে দেশীয় অস্ত্র, কোন জায়গায় পাইছেন আপনি দেশীয় অস্ত্র? কোন জায়গায় পাইছেন আপনি বিদেশি অস্ত্র? অস্ত্র মানে অস্ত্রই, অস্ত্র শস্ত্র, এর কোনো দেশে বিদেশি নাই। এটা আমরা বুঝার জন্য বলি। আমি বললাম না ওই যে রসুলপুরের ইঞ্জিনিয়ার যদি এখন একটা পাইপ লাইন তৈরি করে, সে যদি লেখে রসুলপুরের জায়গাতে রাশিয়া, তাহলে হইব? এই যে রোমান আছে, এনে রোমান যদি অস্ত্র একটা তৈরি করলো, সে যদি রোমানের সাথে INA লাগাই দেয় রোমানিয়া, তাহলে অস্ত্র কি রোমানে তৈরি করলো না রোমানিয়া তৈরি করলো? কোনটা? অতএব অস্ত্রের গায়ে কি লেখা আছে এটা মুখ্য বিষয় না। আর একটা মজার বিষয় শুনেন, গাঁজা ধরলে বিশেষজ্ঞ রিপোর্ট লাগে না যে এটা গাঁজা কিনা? লাগে কিনা? মদ ধরলে বিশেষজ্ঞ রিপোর্ট লাগে কিনা এটা মদ কিনা? লাগে না? লাগে। হিরোইন ধরলে লাগে না বিশেষজ্ঞের রিপোর্ট, যেটা হিরোইন নাকি পাউডার? অস্ত্র আইনে যখন মামলার বিচারিক কার্যক্রম চলবে বা আপনি তদন্ত করবেন, কোনো ধরনের বিশেষজ্ঞের মতামত লাগবে না। জাস্ট আমি মনে করেন এটা একটা অস্ত্র হিসেবে আমি ব্যবহার করছি, এটা অস্ত্র একটা মানে 7.62 অস্ত্র এরকম আমি ধরলাম। এই অস্ত্রটা আমি যে অবস্থায় উদ্ধার করছি, এইটা অস্ত্রটা আমি গুলি করে এখন টেস্ট করা দরকার নাই গুলিতে ফায়ার হয় কিনা। আপনি উদ্ধার করছেন, এইটুকু এনাফ। আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে এক্সপার্টের রিপোর্ট দরকার নাই। আপনি পাইছেন অস্ত্র আইনের যেই ধারা পরে 19A, আপনি চার্জশিট দিয়ে দেন, শেষ। বিচারক
বিশেষজ্ঞের মতামত ছাড়াই আপনার বিচার করে দিতে পারবে। যদি কোনো কারণে ভালো করে খেয়াল করেন এই পর্যন্ত শুই নাই, যদি আপনি ক্লাস থেকে বের হয়ে যান তাহলে তো আপনি ভাববেন এই পর্যন্তই স্যার বলছে, পরের লাইনটা তো শুনতে হইব নাকি? পরের লাইনটা শুনবেন না? শুনবেন তো? তো পরের লাইন মনে করেন যে বলতেছে যে যদি বিজ্ঞ আদালত মনে করে তাহলে প্রয়োজন আছে। তাহলে বুঝছেন কি কইছি? যদি এখন মামলার ন্যায় বিচারের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত যদি বলে তদন্তকারী কর্মকর্তা জব্দকৃত অস্ত্রটির বিশেষজ্ঞের মতামত রিপোর্ট সংগ্রহ করুন, তাহলে আপনি কি বলবেন যে আইনে নাই? আরে ভাই আইনে বইলে দিছে, যদি আদালতে মনে করে তাহলে আপনি নিবেন, নাহলে আপনি নিবেন না। আদালতের নির্দেশনা দেওয়া আছে আইনে, আপনি ন্যায় বিচারের স্বার্থে যদি মনে করেন যে একটা রিপোর্ট নিবেন, নিতে পারেন। এখন এটা কেন লাগে একটু খেয়াল করেন। এগুলো সৃজনশীল প্রশ্নের জন্য আপনার লাগবে। মনে করেন যে এই খেলনা পিস্তল সহ ধরা খাইছে। কি পিস্তল? খেলনা পিস্তল। এইটা ফায়ারিং পিনও নাই, কোনো কিছুই নাই। মনে করেন একটা খেলনা, তো খেলনাই, প্লাস্টিকের খেলনা, একই রকম না দেখা যায়? দেখা যায় যে টিকটক কিছু এই যে আপনার কিছু ওই যে চ্যানেলের ভিডিও ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় যে অস্ত্রগুলা যে ব্যবহার করে, তাই না? নাটকের মাঝে অস্ত্রগুলা যে ব্যবহার করে। তো এই অস্ত্রগুলো আমাদের কি উদ্দেশ্যে ব্যবহার করছে এটাকে দেখতে হইব, উদ্দেশ্যটা কি। তখন সেটা যদি অস্ত্র আইন কভার না করে তাহলে পেনাল কোডে চলে যাবে সেটা কি উদ্দেশ্যে ব্যবহার করছে, ওইখানে এটা আলামত হিসেবে জাস্ট ব্যবহার করা হবে। মনে করেন দস্যুতা করতে গিয়ে ধরা পড়ছে, তাহলে এটা কিন্তু দস্যুতার কাজে ব্যবহার করছে, আলামত হিসেবে ব্যবহার হবে। ডাকাতির ক্ষেত্রে ব্যবহার করছে, ডাকাতির সময় কি আপনি পরীক্ষা করে দেখবেন এই মেয়ে আপনি ডাকাতি করতে যান একটা গুলি করে দেখেন ডাকাতি গুলি হয় কিনা আপনার বন্দুকের, নাকি আগে তাড়াতাড়ি চাবি বের করে দিবেন? কোনটা? চাবি বের করে দিবেন, তাই না? তো কোন উদ্দেশ্যে ব্যবহার করছে তখন চলে যায় ওই লাইনে, আর জব্দ হইলে সেটা আলামত হিসেবে জব্দ হয়। কিন্তু যখনই বোঝা যায় যে এটা লোহার তৈরি, ফায়ারিং পিন আছে, তখন এটা অস্ত্রশস্ত্র হিসেবে ব্যবহৃত হয়, তখন দ্বারা হয়। এই জন্য ন্যায় বিচারের স্বার্থে যদি কখনো আদালত মনে করে যে এটা দ্বারা আপনার কি করা হবে, পানিশমেন্ট দেওয়া দরকার বা বিশেষজ্ঞ রিপোর্ট নেওয়া দরকার, তিনি নিবেন। এই জন্য দেখবেন আপনার ওই অনেক বিত্তশালী লোকজন যখন অস্ত্র নিয়ে অনেক সময় ধরা পায়, আমরা সিনেমা নাটকে দেখছি যে বড় বড় অস্ত্র খেলনা হয়ে যাইতে দেখছি, দেখছি না? দেখছি কিনা? আপনার এই 1-2 কেজি হিরোইনও আপনার পাউডার হয়ে গেছে, সিনেমা নাটকে দেখছি, কিন্তু বাস্তবে না, কিন্তু সিনেমায় দেখছি না? দেখছি না? যে আপনার ভিলেন ধরা খাইছে 1 কেজি হিরোইন সহ, পরবর্তীতে দেখা গেছে যে এটা আপনার কি হয়ে গেছে, এই যে আমার মক্কেল তো ময়দা সহ ধরা গেছে। রমজান মাস, হ্যাঁ, সবে বরাত রুটি বানাইবো, আমার মক্কেল আটা নিয়ে আইতেছিল বাজার থেকে, ধরে নিয়ে পুলিশ হিরোইনকে মামলা দিছে। এই যে স্যার বিশেষজ্ঞ রিপোর্ট দেখেন, বাস। আর কোনো মামলা লাগে না, শেষ নাই মামলা, মামলা কিন্তু শেষ। কিন্তু অস্ত্র আইনে ভাই এটা নাই। আপনি যদি জংকার ধরা অস্ত্র সহ ধরা খান, কি সহ? জংকার ধরা অস্ত্র সহ যদি ধরা খান, অস্ত্র আইনে পানিশমেন্ট একই। এই জন্য দেখবেন মাঝে মাঝে কিছু ছিনতাইকারী বা ডাকাত ধরা খায় না, দেখবেন এই যে চাপাতি টাপাতি অনেকটা জংকারের মতো, বা রামদা সহ উদ্ধার হয়েছে, ভূতা রামদা দেখছেন না? ভূতা রামদা দেখেন না? ভূতা রামদা কি জন্য? কারণ এখানে দাঁড় দেওয়া না ভূতা দেখার বিষয় না, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আমাদের অস্ত্র আইনের বেসিক ধারণা, নাহলে আপনি অস্ত্র আইন পড়ে কোনো মজাই পাবেন না। ধারা আপনি আইন 1 ঘন্টায় পড়ে ফেলতে পারবেন, কিন্তু অস্ত্র আইনের উপরে একটা ভালো আপনার বেসিক ধারণা থাকতে হবে, এছাড়া কিন্তু আপনি অস্ত্র আইনে ভালো করতে পারবেন না। সৃজনশীল প্রশ্নগুলো আসলে আপনি ধরতে পারবেন না আসলে এখানে কি ব্যাকগ্রাউন্ড বোঝাচ্ছে। প্রত্যেকটা ধারা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দেখবো এখন। আমি স্ক্রিন শেয়ারে আবার যাচ্ছি আপনাদের সাথে। আচ্ছা, অস্ত্রশস্ত্রের আমরা সংজ্ঞাটা বুঝলাম যে এখানে যা কিছু আছে এবং এটার যন্ত্রপাতি তৈরির সবকিছুকেই অস্ত্রশস্ত্র হিসেবে সংজ্ঞা করছে। এখন গোলা বারুদটা তেমন ইম্পর্টেন্ট নাই, সামরিক সরঞ্জাম যে টিকাটা আছে এটা আপনি পড়তে পারেন যে সামরিক সরঞ্জাম হিসেবে কোন ধরনের বিষয়কে বোঝানো হয়েছে। সামরিক সরঞ্জাম আমরা আগেই বলতেছি যে আমাদের সামরিক বাহিনী যে ধরনের অস্ত্র গোলা বারুদ এইগুলো ব্যবহার করবে, এগুলোকে একত্রে কি বোঝানো হবে? একত্রে সামরিক সরঞ্জাম হিসেবে ব্যবহার করা হবে। সেনানৌ, বিমান, এটা লাইসেন্স অর্থ এই আইনে লাইসেন্স হিসেবে যেটাকে স্বীকৃতি দিছে এইটা। এখন দেখেন এই যে 5 ধারা, এখানে কিন্তু আমাদেরকে বলতেছে, নিষেধ করতেছে যে আপনি এই কাজগুলো করতে পারবেন না, এগুলো করা যাবে না। আপনাকে এখানে কি করতেছে? প্রথমে নিষেধ করতেছে যে 5, 6, 7 এগুলো আপনাকে কি করবে? আপনাকে এখানে বাধা দিচ্ছে যে এগুলো করা যায় না বা এগুলো এইভাবে করা যায়।
অস্ত্র আইনে যদি বলা থাকে লাইসেন্স সহ আপনি এই কাজটি করতে পারবেন, এখানে আর একটা কথা বলা নাই, বলেন তো কি হইতে পারে কথাটা? এই কথাটা ঘুরাইয়া কি হইতে পারে? লাইসেন্স, লাইসেন্স সহ আপনি উৎপাদন করতে পারবেন, এই কথাটা আপনি ঘুরাইয়া কিভাবে বলা যায়? সম্রাট বলেন। স্যার তার মানে লাইসেন্স ব্যতীত উৎপাদন করা যাবে না স্যার। সহজ হিসাব, সহজ হিসাব। এই সম্রাটকে অসংখ্য ধন্যবাদ। এই প্যাচটা যদি ধরতে পারেন তাহলে আপনি এখানে এই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন, এখানে যে কিছু আপনাকে বোঝানো হয় যে আপনি এই কাজগুলো করতে পারবেন, এই কাজগুলো করতে পারবেন না, তাহলে আপনি মনে করেন যে বুঝে যাবেন যে এখানে আসলে কি বুঝাতে চাচ্ছে। তাহলে আমরা একটা ভাষায় দেখবো, দুইটা ভাষায় বুঝে নিব, ঠিক আছে? আমরা কি দেখব? একটা ভাষায় দেখব, দুইটা ভাষাতে আমরা এটা বুঝে নিব। আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। এই যে দেখেন এখানে বলতেছে বিনা লাইসেন্সে উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। তার মানে কি? বিনা লাইসেন্সটা বাদ দেন, পিছন থেকে নেগেটিভ বাদ দেন, তার মানে লাইসেন্সে উৎপাদন, রূপান্তর, বিক্রয় কি প্রসিদ্ধ, তার মানে আপনি করতে পারবেন। এইটা এই 5 ধারার বক্তব্য। এখানে কিন্তু আপনাকে জাস্ট এখানে একটা কি করতেছে, আপনাকে একটা না ওয়ার্নিং দিচ্ছে যে কাজগুলো আপনি করতে পারেন, এই কাজগুলো আপনি করতে পারেন না। এখানে যদি আপনি খেয়াল করেন, ভিতরে আমরা সাধারণত পড়ি না, এখানে না পড়ার কারণে একটা বুঝি না কিরকম। এই যে দেখেন ভিতরে একটু আমি পড়ে দেখাই, এই জায়গাটা খেয়াল করেন, এই যে আমার কার্সরটা যে লড়তেছে, যাদের অস্ত্র শস্ত্র ক্রয় করার ক্ষমতা, সরি ক্রয় করার বৈধতা আছে, তাদের কাছে বৈধভাবে অস্ত্র শস্ত্র বিক্রয় করা যাবে। বৈধ অস্ত্র বিক্রেতা বৈধভাবে অস্ত্রশস্ত্র বিক্রি করলে ক্রেতার নাম, ঠিকানা জেলার ম্যাজিস্ট্রেট অথবা নিকটবর্তী অফিসার ইনচার্জকে আপনার দিতে হবে। এখানে কি বুঝাইছে? বৈধভাবে যারা অস্ত্র কিনতে পারে, আর বৈধভাবে অস্ত্র কেনার অন্যতম শর্ত কি? আপনার অনেক টাকা পয়সা থাকতে হইব নাকি? অস্ত্র কেনার মতন টাকা থাকতে হইব না? নাকি লাইসেন্স থাকতে হইব? কোনটা? লাইসেন্স থাকতে হইব। আচ্ছা, আপনার লাইসেন্স আছে, এখন লাইসেন্স থাকলে আপনি গিয়ে কি সন্ত্রাসের কাছ থেকে কিনতে পারবেন, নাকি লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছ থেকে কিনতে হইব? লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছে কিনতে হইব, যারা অস্ত্রের ডিলার, লাইসেন্স প্রাপ্ত ডিলার। দেখবেন ঢাকা শহরে বাইতুল মোকাররমে আছে, আপনার পল্টনে আছে, জেলা শহরের ভিতর চট্টগ্রামে আছে, ময়মনসিংহে আছে, এরকম অনেক জায়গাতে আছে অস্ত্রের দোকান। তো ওইখানে আপনার মনে করেন 2 লাখ টাকা হয়েছে, আপনি গিয়ে যাই আছে একটা পিস্তল কিনে নিয়ে আসি, আপনার তো বৈধ টাকা, মনে করেন পেনশনে গেছেন বৈধ টাকা বা জিপিএফ তে তুলছেন, আপনি গিয়ে কি অস্ত্র কিনে নিয়ে যাবেন? এই যে এটা আমার 100% বৈধ টাকা, জিপিএফ এর টাকা, আমার একটা পিস্তল দেন, পারবেন? পারবেন না। আপনি বলেন সিভিল নাগরিক, আপনি কি পারবেন? পারবেন না। আপনার আগে লাইসেন্স নিতে হইব পিস্তল কেনার, আপনার একটা 1 নালা বা 2 নালার অনুমোদন নিতে হইব, এরপর আপনি ওই লাইসেন্সের কপি নিয়ে গিয়ে কিনবেন। কার কাছ থেকে কিনবেন? যে ব্যক্তি অস্ত্র বিক্রি করে, লাইসেন্স আছে ওই ব্যক্তি। এই জিনিসটা এখানেই বোঝানো হয়েছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার খেয়াল রাখতে হবে যে আপনি বৈধ লোকের কাছে দিচ্ছেন কিনা, আর আপনি কেনার সময় খেয়াল রাখতে হবে যে আপনি বৈধ লোকের কাছ থেকে কিনছেন কিনা। 6 ধারায় বিনা অনুমতিতে আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। কি কি করছে? বিনা অনুমতিতে, তার মানে অনুমতি থাকলে আপনি আমদানি রপ্তানি করতে পারবেন, কারণ যারা অস্ত্রের ব্যবসা করে তারা কিন্তু অনুমতি নিয়ে কিন্তু আমদানি রপ্তানি করে, নাকি তারা বানায়? তারা কি বাংলাদেশি বানানি অস্ত্র বিক্রি করে? যারা আগ্নেয়াস্ত্র বেচে বেচে বাংলাদেশ, আপনার মনে করেন যে মানুষের এত মাথা ব্যথা কেন বাংলাদেশ নিয়ে? এই যে আপনার ধরেন রাশিয়া, আমেরিকা, এই 2 দেশই বাংলাদেশ নিয়ে টানাটানি করে কিসের জন্য? বাংলাদেশ ভাই একটা ভালো কাস্টমার। বাংলাদেশে ব্যাপক পরিমাণ আপনার ব্যক্তিগত অস্ত্র আছে, রাশিয়ান, তারপরে আবার অনেক অস্ত্র আছে ইউএসএ, এখন আবার চায়নাও কিছু দখল করে লাইছে। যেন আমরা যখন চাকরিতে আসছি, আমরা মেড ইন রাশিয়া ছাড়া কোনো শর্টগান দেখছি না। তো এখন চায়নার শর্টগান ঢুকে গেছে না পুলিশের কাছে? ঢুকছে কিনা? চায়নার শর্টগান কিন্তু ঢুকে গেছে, ব্যাপক পরিমাণ চায়না অস্ত্র ঢুকে গেছে। তো এই যে চাইনিজ রাইফেল তো পুরোটাই আপনার চাইনিজ, কিন্তু আবার এই মডেল আবার তৈরি করে কিন্তু অন্যান্যরা। আফগানিস্তানে এলাকায় বাজার আছে অস্ত্র বিক্রি করে, জানেন আপনারা? আফগানিস্তানে আমরা যেরকম বাজার থেকে মাছ কিনে আনতে পারি, ওই এলাকা থেকে অস্ত্র কিনে আনা যায়। আফগানিস্তানে এরকম বাজার আছে, অস্ত্রের বাজার। আবার অস্ত্র মেরামত করে তারা, আবার বিয়ে শাদী অনুষ্ঠানে এবার দেখবেন দেশ 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 করে মারতেছে, ঠিক না? অনুষ্ঠান হলে সানরাইতে তারা একটা একটা অনুষ্ঠান, এটা একটা তাদের মানে AK-47 তাদের কাছে একটা জনপ্রিয় একটা অস্ত্র। তা ওইটা আর তো আর বাংলাদেশের জন্য প্রযোজ্য না।
এই জন্য বাংলাদেশে বলছে যে আমদানি রপ্তানি করতে গেলে অবশ্যই সরকারের মাধ্যমে সেটা হতে হবে, অর্থাৎ লাইসেন্সের মাধ্যমে এই কাজটা হইতে হবে। আপনি ইচ্ছে করলে টাকা আছে আপনি আমদানি রপ্তানি করতে পারবেন না। আপনি এলসি নিছেন, ইন্ডিয়ান এলসি, আপনি ইন্ডিয়া থেকে অস্ত্র আনার জন্য অনুমোদন নিছেন, খালি এলসি করলেই হবে। ধারা 7, সরকারি মাল গুদামে অস্ত্র জমা রাখা সরকারি অনুমোদন। এখানে বলতেছে সরকারি গোডাউন, আপনি গোডাউন রক্ষক। এখন মনে করেন আপনি এই গুদামে আপনি বৈধ জিনিস রাখতে পারেন। এখন একজন মনে করেন যে এই তার অস্ত্র নিয়ে গেছে, গোলা বারুদ নিয়ে গেছে রাখার জন্য, আপনি রেখে দিবেন? বা আপনি রাখতে পারেন কিনা, আপনি বৈধতা আছে আপনার রাখার? আরে ভাই, মাল গুদামে যে ধরনের মাল থাকার কথা ওই ধরনের মাল রাখবেন, যে ধান রাখার কথা ধান রাখবেন, চাউল রাখার কথা চাউল রাখবেন। এই অস্ত্র রাখার জন্য মাল গুদাম না, সরকারি মাল গুদাম অস্ত্র রাখার জন্য না, অস্ত্র রাখার জন্য থানাকে ক্ষমতা দেওয়া হয়েছে। কোন সরকারি কেউ অনুমোদন প্রাপ্ত ব্যক্তি যিনি আছেন তিনি আপনার কি করতে পারেন, তিনি আপনার এই ক্ষেত্রে থানায় জমা দিতে পারেন যে আমি ব্যক্তিগত কাজে 2 মাসের জন্য আমেরিকা যাচ্ছি, আমার লাইসেন্সকৃত অস্ত্রটি আপনার থানায় জমা রাখতে ইচ্ছুক, এটা হচ্ছে হিসাব জমা নেবেন। একই কাজ যে আমাদের ডিলার আছে ওই ডিলারও জমা নিতে পারেন, কিন্তু মাল গুদামের মাল আপনার গুদাম ঘরে জমা নেবেন না। যদি সরকার কোনো বিশেষ আদেশ দেয় সরকারি মাল গুদাম রক্ষক যাকে আছে সেই ক্ষেত্রে ভিন্ন বিষয়, এটা তো সাধারণত কখনো দেয় না। আমাদের 8-9 দ্বারা নাই, বাতিল। 10 দ্বারা আমরা দেখি, এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট খুব বেশি একটা না, বাট আমরা এগুলো না বুঝলে পরের ধারাগুলো বুঝবো না। এখানে আমাকে না করতেছে। যারা শর্ট সাজেশন পড়তে চান তারা এই ক্ষেত্রে এই বিষয়গুলো শুধু শিরোনাম পড়বেন, তাইলেই হবে, ভিতর থেকে তেমন একটা না পড়লেও চলবে। কিন্তু যারা একটু বেশি ভালো করে প্রস্তুতি নিতে চান তারা ভিতর থেকে এই বিষয়গুলো পড়তে পারেন। ধারা নাম্বার 10, এখানে বলতেছে অস্ত্র শস্ত্র ও গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। কিসের উপর নিষেধাজ্ঞা? অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদ পরিদর্শনের উপর নিষেধাজ্ঞা। এইখানে আপনারা যে ক খ গুলা দেখতেছেন, এই যে ক খ এগুলো কিন্তু আমাদের ইংরেজি অক্ষর হয়ে যাবে, এটা কোনো ভুলবশত হয় নাই, এখানে এ এখানে বি হয়ে যাবে আর কি। অস্ত্র শস্ত্র এবং গোলা বারুদ পরিবহনের উপর নিষেধাজ্ঞা। এখানে বলতেছে আমরা এটা পারি না, গেজেটের মাধ্যমে না হইলে আমরা এটা পরিবহন করতে পারি না। যেখানে লাইসেন্স যা থাকবে তাই আমরা পারবো, যদি আমার যতটুকু পরিমাণ উল্লেখ করা থাকবে সেই পরিমাণটুকুই আমরা পারবো। আমাকে যেই ধরনের যানবাহনে নেওয়ার কথা ওই ধরনের যানবাহনের মাধ্যমে আমাকে নিতে হবে, অন্য কোনোভাবে আমরা নিতে পারবো না। যেমন ধরেন বিমান যুগে নিলে কিন্তু আপনার নিতে পারি না, বৈধ অস্ত্র হইলেও আমরা কিন্তু বিমান যুগে কিন্তু নিতে পারি না। ধারা নাম্বার 11, ইম্পর্টেন্ট ধারা। এই যে এইবার একটা ধারা ইম্পর্টেন্ট বললাম, এই ধারাটা আপনারা ভালো করে পড়বেন। 4 ধারা সংজ্ঞার পরে যে ধারাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 11, যেখানে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা। প্রশ্ন হতে পারে পরীক্ষায় যে তল্লাশি ঘাঁটি বলতে কি বুঝেন, অস্ত্র আইনের আলোকে তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষমতা কার, বা তল্লাশি ঘাঁটি স্থাপনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। প্রত্যেকটা ধারা থেকে আপনার প্রশ্ন আলোচনা করার চেষ্টা করবেন নিজে নিজে, এগুলো একজন পরীক্ষার্থীর কাজ, বুঝতে পারছেন? একজন পরীক্ষার্থীর কাজ যে সে প্রত্যেকটা বিষয় থেকে সে প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। সৃজনশীল হচ্ছে উত্তর দেওয়া না, সৃজনশীলতা হচ্ছে প্রশ্ন তৈরি করা। যখন আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন আপনি অটোমেটিক উত্তর দিতে পারবেন। দেখেন এখানে বলতেছে যে বাংলাদেশ হতে যে সকল বাক্সপেট্রা, চালানরত গাইড এবং প্যাকেজ প্রভৃতি হতে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম উদ্ধারের জন্য বাংলাদেশ বা যে কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যবর্তী সীমান্তে এবং এই ধরনের সীমান্তের অভ্যন্তরে সুবিধাজনক স্থানে তল্লাশি ঘাঁটি স্থাপন করতে পারবেন। এই ক্ষেত্রে সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা সেই ঘাঁটির দায়িত্ব পালন করতে পারবেন। অর্থাৎ আমাদের যে 0 পয়েন্ট আছে এটার আমাদের বাংলাদেশের সীমানার মধ্যবর্তী সীমান্তে আমরা বাংলাদেশের সীমানার ভিতরে যে কোনো জায়গায় আমরা এটা করতে পারি, যেমন বোমরাতে করতে পারি, বেনাপোলে করতে পারি, হ্যাঁ, তারপরে আপনার ধরেন অন্যান্য যে হিলি বন্দর আছে, বা আবার বাংলাদেশের সুবিধা মতো যে কোনো স্থানেও আমরা এটা করতে পারি। সরকার যখন যাকে ক্ষমতা দিবে, যে যাকে বলবে যে আপনি এই ধরনের জন্য স্থাপন করেন তখন আপনি সেটা করতে পারেন। ধারা নাম্বার 12, এই ধারাটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে সন্দেহজনক অস্ত্রশস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেফতার। ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু কোন ধরনের ব্যক্তি স্পষ্ট এবং ক্লিয়ার ভাবে বলছে, সন্দেহজনক অস্ত্রশস্ত্র বহনকারী।
আপনার লাইসেন্স থাকুক বা না থাকুক এটা পরের দেখার বিষয়, কিন্তু আপনার চলাফেরাটা কি সন্দেহজনক। আপনার চলাফেরাটা কি ধরনের? সন্দেহজনক। এই যে সন্দেহজনক ভাবে আপনি অস্ত্র নিয়ে বহন করতেছেন, আপনাকে যে কেউ গ্রেপ্তার করতে পারবে। যে কেউ বলতে এখানে মনে করেন যে আইন শৃঙ্খলা বাহিনীও আপনার পারবে, আপনার এই ক্ষেত্রে জনসাধারণ আছে তারাও পারবে। এই ধরনের একটা ক্ষমতা এখানে পাবলিক দিছে যে জনসাধারণ যদি এরকম পরিস্থিতিতে কাউকে দেখে তারা অবশ্যই তাকে কি করতে পারবে? গ্রেপ্তার করতে পারবে। তারপর পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ আবার তাদেরকে গ্রেপ্তার করবে। কিরকম বর্ণনাটা দেখেন, কাউকে সন্দেহজনক ভাবে অস্ত্র শস্ত্রের সংখ্যা তো আর দেওয়া লাগবে না, জানিনি, গোলা বারুদ অথবা সামরিক সরঞ্জাম বহন করতে দেখা গেলে তার লাইসেন্স থাকুক বা না থাকুক এইটুক পয়েন্ট করলে কিন্তু হয়। আপনি পুরো আইন কিন্তু এত আপনার দেখা গেছে যে কোড করা লাগে না, জাস্ট কোড করতে হয় কোনটা? লাইসেন্স থাকুক বা না থাকুক অন্য যে কোনো ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারবেন। তার মানে এখন মনে করেন সিভিলে একজন পুলিশ অফিসার ঘুরতেছে, কিভাবে? সিভিলে অস্ত্র নিয়ে ঘুরতেছে। এখন পুলিশ বুঝার মতো কোনো উপায় নাই। পুলিশ, এই যে মুন্না আপনি স্ক্রিন শেয়ারে চাপতেছেন উল্টা পাল্টা, প্লিজ ডিস্টার্ব করেন না। আপনারা যারা স্ক্রিনটা দেখবেন প্লিজ কোনো কিছু চাপবেন না, শুধু একটু দেখেন। তো এখানে বলতেছে যে এই ধারার ক্ষমতা বলে জনসাধারণ কাউকে গ্রেপ্তার করতে পারে। যেটা বলতেছিলাম যে পুলিশ অফিসার যদি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করে, এখন তার তো ইউনিফর্ম নাই, তার আইডি কার্ডও দেখা যাচ্ছে না, তার গায়ে র্যাব বা অন্য ধরনের ডিবির কোনো কোটিও নাই, মানে টোটালি আপনার মনে করেন যে কি একজন সিভিলিয়ানের মতন লাগতেছে, তার সিভিল লুকই। এখন তার চলাফেরা সন্দেহজনক, তাকে কি দিতে পারতেছে, এরা হেরে দেখতেছে, মনে হইতেছে যে সে গুলি দেওয়া অস্ত্র দিয়ে পরে গুলি করে দিবে। তখন এই ধরনের ব্যক্তিকে পাইলে তারা গ্রেপ্তার করবে। তখন ওই ব্যক্তি যদি বলে আমারে ছাড়েন ছাড়েন, আমার কি আছে? লাইসেন্স আছে, জনসাধারণ এটা দেখবে? লাইসেন্স দেখবে? দেখবে না। জনসাধারণ বলবে কি যে পুলিশকে খবর দাও, পুলিশ আসুক, আপনার লাইসেন্স দেখাইতে হলে পুলিশে দেখায়েন। কার কাছে সুপর্দ করার জন্য বলছে? আমাদের কার কাছে সুপর্দ করার জন্য বলছে? তাকে আপনার বলছে যে পুলিশের কাছে সুপর্দ করে দেওয়ার জন্য। তার মানে পুলিশকে দৈরব কিন্তু পুলিশের কাছে দেওয়া যাচ্ছে, কারণ আপনি তখন চলাফেরা আপনার ছিল। এখন মনে করেন এই যে আমার যে গেট আপ দেখতেছেন, মনে করেন একটা এই যে ফটো অফ ইঞ্চি এরকম দাড়ি, মুখ ভর্তি দাড়ি, এখন মনে করেন সিভিলে বেরোইলাম কোমরে একটা পিস্তল নিয়ে, এখন লুকায় রাখছি, হঠাৎ করে দেখে লাইছি, আমি তাড়াতাড়ি করে আবার ডাকতেছি। এখন ওই যে এলাকায় আমার দেখছে ওই এলাকার লোকজন কি কইব? এই মোল্লার আগে ধর, মোল্লা অস্ত্র নিয়ে কই থেকে আইছে, এটা কইব না? নাকি আমার দেখে বোঝা যায় যে আমি একজন সাব ইন্সপেক্টর? বুঝার কোনো ভাব আছে? যদি জুব্বা টুব্বা লাগাই বেরোই আমি, বুঝার কোনো উপায় আছে? বুঝার কোনো উপায়? যারা না চিনে তারা কথা বলতেছি, যারা চিনেন তো চিনেনি। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আমার পরে আমি আমি যখন পরিচয় দিচ্ছি, আরে ভাই আমি পুলিশের লোক, সাব ইন্সপেক্টর, তখন কি হবে? আরে কি রে, আপনি পুলিশের লোক? বিশ্বাস করি না। কারণ পুলিশটা খবর দিতেছি, পুলিশ আয় দেখুক। তখন পুলিশ আইসা তখন ভেরিফাই করে পরে দেখলো যে পরে কি কাহিনী, পরেরটা পরে। এই কাহিনীটা যদি ঘটে তাহলে এটা আইনের দিক থেকে ব্যাখ্যা করুন। যদি বলে বুঝবেন না, কি ব্যাখ্যা দিতে হবে? কি ব্যাখ্যা? জনসাধারণ কর্তৃক এই ধরনের পরিস্থিতিতে আপনার জনি নামক সাব ইন্সপেক্টরকে অস্ত্র সহ যে আটক করলো, এটা সম্পূর্ণভাবে কি হয়েছে? বৈধ হয়েছে। এরপরে যে গণপিটুনি দিছে বা মারধর করছে, এই কাজটা কি হয়েছে বলেন? বৈধ হয়েছে না অবৈধ হয়েছে? ওই কাজটা আবার অবৈধ হয়েছে। তখন এই যে আঘাত করলো, এই আঘাত করার কারণে আপনার কি হবে? পানিশমেন্টের একটা হবে, এটা মামলা রুজু হবে। কি হবে? মামলা অনেক সময় হয় না, সেন্টিমেন্টাল হয়ে মানুষ আগে মাইরা বসে পরে যাওয়া, এরকম হয় না? পাবলিক প্লেসে এরকমই তো হয়, এরকম হয়। আচ্ছা, তারপরে আমরা 12 দ্বারা ক্লিয়ার যে আপনি কখন একজন ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় গ্রেপ্তার করা যায়, কখন? সন্দেহজনকভাবে ঘোরাফেরা। আর তল্লাশি ঘাঁটি স্থাপনের ক্ষেত্রে কার অনুমোদন লাগবে? সরকারের। সরকার যাকে ক্ষমতা দিবে সরকার বলে, তখন সেটা কোথায় করতে পারবো আমরা? করতে পারবো আপনার সীমান্তে, কিন্তু বাংলাদেশের মধ্যবর্তী জায়গায় হইতে হবে। এরকম না যে নোম্যান্স ল্যান্ডে গিয়ে আপনি করা শুরু করবেন। নোম্যান্স ল্যান্ড বুঝেন তো, যে দুইটা দেশের যেখানে সংযোগ যে জায়গাটা এসে নোম্যান্স ল্যান্ড, ওইখানে হবেন না। দেখবেন
প্রত্যেক দেশেরই নোম্যান্স ল্যান্ড জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। খেয়াল করছেন কেউ সীমান্তে? দেখবেন বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়ার বর্ডার মাঝখানে অনেকটা জায়গা কিন্তু ফাঁকা আছে, ফাঁকা আছে না? এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ইচ্ছা করলে তো একটা ওয়াল করলেই হইতো বা একটা কাটা তার দিলেই হইতো, কিন্তু ওরাও দিছে আমরাও দিছি, তাই না? কি জন্যে? আমরা আমাদের অভ্যন্তরে দিছি, তারা তাদের অভ্যন্তরে দিছে। এটা হইলো বাউন্ডারি দেওয়ার নিয়ম। আর আমরা জায়গা কিনলে কি করি, পারলে একটা ইট আরেক ওইদিকে দিয়ে দেই নাকি, আরেকবারের জায়গার জন্য ইট দিয়ে দিই, এরকম অন্তত পক্ষে মাটির নিচে হইলেও দেই নাকি, মাটির নিচে হইলেও দেওয়ার চেষ্টা করি, তাই না? আচ্ছা, তাহলে আমরা 11-12 ধারাটা খুব ভালোভাবে বুঝলাম। এখন দেখেন 13 ধারায় কি বলছে। 13 ধারাটাও ইম্পর্টেন্ট আছে, এখন যা বলবো মোটামুটি ইম্পর্টেন্ট। 13 ধারায় বলছে যে লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ। আপনাকে না করতেছে, আপনাকে না করতেছে যে আপনি কি করতে পারবেন না, বহন করতে পারবেন না, বহন নিষিদ্ধ করতেছে। যে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত যে পরিমাণ আছে, যে পদ্ধতির কথা বলা আছে, এইটা ছাড়া আপনি ওর বাইরে গিয়ে আপনি অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। এই ধরনের পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি তাকে অস্ত্রমুক্ত করতে পারবেন এবং প্রয়োজনে অস্ত্রশস্ত্র জোর করে কেড়ে নিতে পারবেন। এই যে অস্ত্রমুক্ত করতে পারবেন মানে কি, তার কাছ থেকে অস্ত্র নিয়ে নিতে পারবেন এবং প্রয়োজনে জোর করে কেড়ে নিতে পারবেন। এই যে আমরা একজনের কাছে অস্ত্র পেলে কি করি, জোর করে কেড়ে নেই না, প্রয়োজনে বাড়ি টাড়ি দেওয়া হইলেও কেড়ে নেই। এখন জোর করার তো পদ্ধতি বলা হয় নাই, জোর করার কি, জোর করার কি অস্ত্র টানাটানি করবেন, যদি টিপ লাগে একটা গুলি হয়ে যায়। এই জোর করার বিভিন্ন পদ্ধতি হইতে পারে, তার আপনি বাড়ি বাড়ি নিতে পারেন, অন্য কোনোভাবে নিতে পারেন, সেটা আমাদের পরিস্থিতি আমাকে বলে দেবে আমি কি ধরনের প্রেশার ক্রিয়েট করবো এখানে, তাই না? জোর করে নিতে পারবো এটুকু আমরা জানলাম যে পুলিশ অফিসার বা সরকার যদি ক্ষমতা দেয় কাউকে। আচ্ছা বলেন তো, সরকার যে ক্ষমতা দিতে পারে, আমি একটু আগে একটা জায়গায় বলছি, একটু আগে বলেন তো কখন সরকার একজনকে ক্ষমতা দিয়ে কাজে নিয়োজিত করতে পারে, কোন ধারায় বলা আছে, কে বলতে পারবেন? একটু আগেই বলছি, প্রণয় বলেন। স্যার 11 ধারা মোতাবেক স্যার, ওই যে তল্লাশি ঘাঁটি স্থাপনের সময় স্যার। আচ্ছা, তখন যদি অস্ত্র শস্ত্র পায় তাহলে কায়রা নিতে পারবেন না পারবেন না? জি স্যার পারবেন স্যার, 13 ধারা মোতাবেক পারবেন স্যার। পারবেন, কারণ 13 ধারায় বলছে যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হইলেও কায়রা নিতে পারবে। পুলিশ তো পারবে, পারবেই, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিও কি করবে, পারবে নাকি? জি স্যার সঠিক স্যার। ওকে, আলোচনার মাধ্যমে আইনটা ক্লিয়ার করে পড়তে হয় আর কি। তাহলে আমরা বুঝলাম। এবার আমরা দেখব 14 ধারা। ও আরেকটা জিনিস বুঝাই দেই, বহন এবং পরিবহন, এই জিনিসটা তাকে বুঝতে হবে আপনার। বহন কি আর পরিবহন কি? বহন জিনিসটা হইব কি জানেন, আপনি নিজে সাথে করে নিয়ে যাচ্ছেন, আপনি দাঁড়ানো না, আপনি রানিং এ আছেন, নিয়ে যাচ্ছেন, হাঁটতেছেন বা গাড়িতে আছেন, আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন, এটাকে বলা হয় বহন। তাহলে পরিবহন কোনটা? পরিবহন কোনটা, ট্রাক নাকি বাস? যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। অর্থাৎ যখন অন্য কোনো বাহনের মাধ্যমে আপনি জিনিসটা নিয়ে যাচ্ছেন, এটার নাম হলো পরিবহন। এটার নাম কি? পরিবহন। ক্লিয়ার? এটার নাম হলো কি? পরিবহন। বাহনের মাধ্যমে যখন নিয়ে যাচ্ছেন সেটা হলো পরিবহন। আর আপনি নিজের সাথে করে নিয়ে যাচ্ছেন, এটার নাম হলো বহন। দখল এবং নিয়ন্ত্রণ কাকে বলে? দখল এবং নিয়ন্ত্রণ, যখন আপনার বডি সার্চ করা হইলো, আপনার কোমর থেকে যদি পিস্তল পাওয়া যায়, তাহলে এটা কিন্তু আপনার দখল থেকে পাওয়া গেল। কোত্থেকে পাওয়া গেল? দখল। এখন বলতে পারেন স্যার এটা তো বহনও হয়। হ্যাঁ, আপনার সাথে আমি সম্পূর্ণ একমত, এটা বহনও হয়। যদি এই ক্ষেত্রে তাহলে যে কোনো একটা অভিযোগ আনতে হবে না, যে কোনো একটা অভিযোগ আনতে হবে। এই জন্য দেখবেন আইন শৃঙ্খলাকারী বাহিনী বহনের অভিযোগ আনে না, সবার কাছ থেকে দেখবেন দখলের অভিযোগই আনে। খেয়াল করলে দেখেন, মামলাগুলা দেখেন, এজার পরে দেখেন, কোনো সময় লেখে না যে বহন করতেছিল আমরা এটা উদ্ধার করছি। দেখবেন যে তার দখলে ছিল বা দখলে আছে, এই ধরনের সংবাদ পায়া আমরা মনে করেন যে উদ্ধার গেছি, এটাও কিন্তু বলা যায় না অস্ত্র আইনে। আমরা কি করছি, আলামত উদ্ধার গেছি, ওয়ারেন্ট ধরতে গেছি, গাঁজা ধরতে গেছি, মাদক ধরতে গেছি, তারপর তার দেহ তল্লাশি করলে তার দখল থেকে আমরা উদ্ধার করি।
কারণ বহনের কথা বললে তো আপনি আগে জানছেন যে একজন নিয়ে যাচ্ছে নাকি। তো অস্ত্র আইনে 25 ধারায় বলা আছে না যে আপনার এই ওয়ারেন্ট ছাড়া আপনি অস্ত্র আইনের তল্লাশি করতে পারেন না অস্ত্র উদ্ধারের জন্য। অস্ত্র আইনের 25 ধারায় কিন্তু ক্লিয়ার ভাবে বলা আছে। তাহলে একজন যে নিয়ে যাচ্ছে বহন করতেছে, তাহলে এটা আপনি যদি জানেন তাহলে আপনি 25 ধারা লঙ্ঘন করলেন না। আপনি জানার পরে তো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অনুমতি নেওয়ার কথা, কিন্তু আপনি অভিযান করে ফেলছেন। পরিবহন একজন বহন করতেছে, তার মানে এই জন্যই পুলিশ অফিসার করে কি কৌশলে আপনার এটা আপনার কি করতে হয়, দখল থেকে মামলা দিতে হয়। দখল, আমরা বহনেরটা মামলা দিতে পারি না, একমাত্র ওয়ারেন্ট থাকলে আমরা সেটা পারি। ওয়ারেন্ট স্যার আপনি বহনের মামলা দিতে পারবেন না, কারণ একজন ব্যক্তি নিয়ে যাচ্ছে এই সংবাদ পাওয়ার পর আপনি অভিযান করতে পারেন না। অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যাওয়ার ক্ষমতা পুলিশের নাই। আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য ক্ষমতা আছে, আপনি তল্লাশির জন্য 165-66 ক্ষমতা আছে। ওই কাজ করতে গিয়ে যখন অস্ত্র উদ্ধার করবে তখন আপনি সেটা কি করবেন, ওই যে 13 ধারায় আপনার ক্ষমতা দিছে না কায়রা নেওয়ার জন্য, কায়রা নিবেন না, তখন আপনি কায়রা নিবেন, জব্দ করবেন। আপনি তখন আমলযোগ্য অপরাধ করার কারণে মামলাও দিবেন। তখন তো আপনার সামনে এইটার পরিস্থিতির শিকার হয়ে গেছে, তখন আপনার কাজ আবার বৈধ আছে। কিন্তু সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স অস্ত্র উদ্ধারের জন্য অভিযান যাইতে পারেন না। যদি কেউ সেটা করে তাহলে আইন অমান্য হবে। এই যে দেখেন ধারা নাম্বার 14, যেটা আমরা বলতেছিলাম যে কোনো ব্যক্তি লাইসেন্স ব্যতীত বা লাইসেন্স অনুমোদিত পরিমাণ বা পদ্ধতি ব্যতীত কামান অথবা আগ্নেয়াস্ত্র অথবা কোনো গোলাবারুদ অথবা সামরিক সরঞ্জাম নিজ দখলে বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। ও আচ্ছা, দখলটা তো বুঝলাম যে সাথে করে রাখলো, এখন নিয়ন্ত্রণে জিনিসটা কি হতে পারে? নিয়ন্ত্রণে, আচ্ছা আমার যে এই কোচিং রুমটা, এটা কি আমার নিয়ন্ত্রণে না আপনার নিয়ন্ত্রণে? এটা যখন লক করা থাকে চাবি কি আমার কাছে থাকে না আপনার কাছে থাকে? কার কাছে থাকে? আমার কাছে থাকে। আমার যে একটা প্রাইভেট কার, ব্যক্তিগত গাড়ি, এটা যখন লক করা থাকে চাবি থাকে আমার কাছে, তো এইটার নিয়ন্ত্রণ কি আপনার কাছে না আমার কাছে? আমার কাছে। এখন যদি আমার প্রাইভেট কারের ড্যাশবোর্ডে একটা পিস্তল পাওয়া যায়, এটা কি আমার নিয়ন্ত্রণে না আপনার নিয়ন্ত্রণে? বলেন, আপনারাই বলেন, আইন পড়া লাগবে না তো। কার নিয়ন্ত্রণে? আমার নিয়ন্ত্রণে। তাহলে মামলা কি আমি খামু না আপনি খাবেন? আমি খামু। এইটাই হলো নিয়ন্ত্রণ। অর্থাৎ আমার বেডরুমে তুষকের নিচে, তারপরে আমার এই বালিশের নিচে, খাটের নিচ থেকে যদি উদ্ধার হয়, তো এটা কার নিয়ন্ত্রণে, কার দখলে? আমার দখল, আমার নিয়ন্ত্রণ, পজিশন আর কি। এই জন্য অস্ত্র আইনে এই 14 ধারা লঙ্ঘনের কারণে কিন্তু বেশিরভাগ মামলাগুলো হয়। ধারা নাম্বার 15, এইগুলো শুনেন আমি আবার বলি, এই যে এইগুলো যে আছে আপনি এক লাইন করে মুখস্থ করবেন। মনে করেন যারা একটু কম মানে মাথায় ধরতেছে বা কম বুঝতেছেন, আপনি এক লাইন পড়বেন যে আপনার দখলে বা পরিবহন করতে পারবো না, এত উৎপাদন রূপান্তর করতে পারবো না, এত দ্বারা আপনার আমদানি রপ্তানি করতে পারবো না এই দ্বারা, ঠিক আছে? খালি এইটুক মুখস্থ করবেন। এরপরে যদি আপনার মনে হয় যে ভাই আমি একটু ভিতরে ঢুকে দেখি তো কি লিখছে, এরপরে আপনি মন চাইলে একটু ভিতরে ঢুকলেন। ধারা 15 ধারায় বলছে যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্রশস্ত্র রাখা নিষিদ্ধ। এখন কিন্তু কিছু জায়গাকে কিন্তু অন্তর্ভুক্ত করে দিচ্ছে যে এই জায়গাগুলোর ক্ষেত্রে আপনি নিতে পারবেন না। যেমন সরকারি গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তি দ্বারা সরকার দেশের যে কোনো বিশেষ অঞ্চলে বা এলাকায় বা এই ধারার প্রয়োগ সম্প্রসারিত করতে পারবেন, যার ফলে লাইসেন্স ব্যতীত বা লাইসেন্সে অনুমোদিত পদ্ধতি ও পরিমাণ ব্যতীত কোনো ব্যক্তি যে কোনো প্রকারের অস্ত্রশস্ত্র স্বীয় দখল বা নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। যদি কোনো জায়গাকে আপনার ই করে দেয়, সংরক্ষিত করে দেয়, আপনি ওই জায়গায় অস্ত্র নিয়ে যেতে পারবেন। ক্যান্টনমেন্টের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকতে পারে কেউ? পারে না। কিছুদিন আগে তো আমরা নির্বাচনের আগে একটা ঘটনা দেখলাম না, এই যে ডক্টর খালিদুজ্জামানের, দেখলাম না? ঢুকতে পারে নাই কিন্তু। তো কিছু স্থানের জন্য আছে আপনার অস্ত্র শস্ত্র লাইসেন্স থাকলেও আপনি ঢুকতে পারবেন না। এটা বিশেষ স্থানের জন্য এটা প্রযোজ্য। ধারা নাম্বার 16, অস্ত্রশস্ত্র থানায় অথবা লাইসেন্স প্রাপ্ত ডিলারের কাছে জমা দিতে হবে। এটা আমরা আগেই বলছি, যেটা আমরা আগে বলে ফেলছি অলরেডি, যে থানায় দেওয়া যায় আর ডিলারের কাছে দেওয়া যায়। তো এইটার ক্ষেত্রে মনে করেন যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে বা যদি কোনো নোটিশ দেয় যে আপনারা এটা, যেমন নির্বাচনের আগে অনেক সময় নোটিশ দেয় কিন্তু অস্ত্র জমা নিয়ে নেয়,
যে আপনার কাছে যদি এটা বলে যে নোটিশ দিয়ে দেয় জারি করে, তো এই অনুযায়ী কিন্তু আপনি দিতে বাধ্য। বা গোলা বারুদ আপনার বেআইনি হয়, যেমন ধরেন আপনি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন, এখন আপনার কাছে আদালত থেকে লিখে দিল যে অস্ত্র শস্ত্র এই লাইসেন্স বাতিল করা হইলো, এই অস্ত্র আপনি নিজ দখলে রাখতে পারবেন না, তাহলে অস্ত্র আবার তাড়াতাড়ি করে জমা দিতে হবে কোথায়? থানায় বা ডিলারের কাছে। এইটাই হচ্ছে এই যে 16 ধারার যে বিধান সেটা। 16 ধারাতে আরো অনেক কিছুই এখানে বলা আছে। 16-2 যদি খেয়াল করেন যে 1 উপধারা মূলে জমাকৃত অস্ত্রশস্ত্র গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম জমা দেওয়া হলে সরকার কর্তৃক প্রণীত বিধিমালায় নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যে কোনো সময় তা ওই ব্যক্তি তার দখলে বা অধিকারে রাখা বৈধ বা আইনসঙ্গত হয়ে থাকলে সেগুলো ফেরত পাওয়ার বা নেওয়ার অধিকারী হবে। মানে ওই যে মামলায় আপনাকে ছোট আদালত থেকে মানে নিম্ন আদালত থেকে মনে করেন যে বাতিল করছে, বাতিল আপনি জমা দিয়ে দিলেন, পরে আপনি আপিল করবেন না, আপিল করছেন, আপিলে দেখা গেছে যে আপনি জয়ী হয়েছেন, তা আপনি আবার বৈধতা ফিরে পাইছেন, আপনি আবার নিতে পারবেন। খ, ওই ব্যক্তির পক্ষে তার রাখা বৈধ বা আইনসঙ্গত তার নিকট বিক্রয় বা অন্যভাবে হস্তান্তর করতে বা করার ক্ষমতা অর্পণ করতে পারবে এবং এই ধরনের বিক্রয়লব্ধ অর্থ গ্রহণ করতে পারবে। তার মানে আপনি ইচ্ছে করলে ওই বৈধতার ক্ষেত্রে আপনি এটা বিক্রিও করতে পারবেন এবং বিক্রি করে আপনি কি করবেন, টাকাও আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু ব্যস্ত হবে কার কাছে? ওই যে আপনার লাইসেন্স প্রাপ্ত যে ব্যক্তি আছে ওনাদের কাছে। 3, উপধারা 1 মূলে যে সকল অস্ত্রশস্ত্র জমা দেওয়া হয় তা যদি 2 মূলে যথাসময়ে ফেরত নেওয়া বা হস্তান্তর না করা হয় তাহলে সরকার তা বাজেয়াপ্ত করতে পারবেন। তার মানে একটা নির্ধারিত পদ্ধতি আছে বিধিমূলে, এই মূলে যদি আপনি এটা ফেরত নিতে না পারেন মানে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার এই অস্ত্র কি হবে, সরকার কর্তৃক এটা তা বাজেয়াপ্ত করে দিবে। তার মানে এটা শেষ। আর বাজেয়াপ্ত হওয়ার পর যেটা নিয়মে আছে সেটাই হবে, আমাদের এখানে বলা নাই, আমাদের পড়ারও দরকার নাই। 4, অস্ত্র আইনের 16 ধারার বিধানসমূহকে কার্যকর করার জন্য সরকার প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করতে পারবেন। এই যে এখানে ক্ষমতা দিছে, এই যে কিভাবে নিষ্পত্তি হবে, বিক্রি হবে, মানে কিভাবে হবে না হবে সবকিছুই প্রয়োজনে সরকার কি করবে, গেজেট করে বিধিমালা করে নিতে পারবে। এই যে এখানে ক্ষমতা দিয়ে দিছে, বিধিমালা সংক্রান্ত ক্ষমতা আর কি, এই যে 17তে ক্ষমতা দিছে। তো এই 17 পর্যন্তই আমাদের আজকের ক্লাস, 17 পর্যন্ত আমাদের আজকের ক্লাস। আমরা 17A থেকে পরবর্তী ক্লাস আগামীকালকে আমরা অস্ত্র আইন কি করব, শেষ করে দেব। ঠিক আছে? আমি যে ওই এজাহার গুলো দেখছি থানার এই মাসে স্যার অনেকগুলো এজাহার দেখলাম গত 2 মাসে। তো ওই যে ইংরেজিতে বড় হাতের অক্ষরগুলো ইংরেজিতে লেখে এবং ওই সময় স্যার অঙ্কের লেখাটাও ইংরেজিতে লেখে স্যার। এইটা বাংলায় লেখলে কোনো সমস্যা আছে কিনা স্যার? না না না, বাংলা সমস্যা না, এটা লিখে অনেকে আবার দেখবেন দা আর্মস অ্যাক্ট বানান করে লেখে। আপনাদের থানায় কিভাবে লিখছে? দি আর্মস অ্যাক্টই লেখে স্যার। আমি এডিসি স্যারের অফিসে এডিসি স্যারের রিডার স্যার, কিন্তু ওই আর্মস সব মামলায় তো আমার কাছে দেয় স্যার। কিন্তু এই আপনি যেটা বলছেন স্যার হেফাজতে রাখা, বেশিরভাগ মামলায় লেখছে তার অমুকের হেফাজতে ছিল, যেমন তার ওয়ার্ডরোবে ছিল, তার হেফাজতে ছিল। এটাই যে হেফাজতে দখল বা নিয়ন্ত্রণ মানে হেফাজত। জি, দখল বা তার হেফাজতে ছিল। যেমন এই মাসে একটা মামলা হয়েছে স্যার, লেখছে অমুক জায়গায় অমুকের ওয়ার্ডরোবে ছিল, ওয়ার্ডরোবের ডয়ারের ভিতরে। আচ্ছা বাসার শুনেন, এই এজাহারটার স্টার্টিংটা আপনি পড়ে দেখবেন, অস্ত্রের সন্ধান পায় রওনা দিছে না অন্য কিছুর জন্য রওনা দিছে স্টার্টিংটা। স্যার এখানে দুইটা স্যার, সেনাবাহিনী গত মাসে স্যার সেনাবাহিনী মামলা দিছে স্যার, জাস্ট আলোচনা করি স্যার না। সেনাবাহিনী পারবে, সেনাবাহিনী পারবে, কারণ আছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিছে, তো ওই জন্য পারবে। সেনাবাহিনী লেখে এইটা স্যার যে তারা সন্ধান পাইছে যে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছে ওখানে মাদক সহ অস্ত্র নিয়ে অস্ত্র ডাকাতি প্রস্তুত। সেনাবাহিনী সরাসরি পারবে, আপনি শুনেন আগে কি জন্য পারবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে না? জি স্যার, ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন তারা, এই জি। এই ক্ষমতা নিয়ে এটার জন্য তারা পারে। কিন্তু স্যার সেনাবাহিনী তো মামলা দেয় না স্যার। মাদক মামলা কি আমলযোগ্য অপরাধ? 100%। আল্লাহ কয় কি, এতদিন এই কথা কোন আপনি? হ্যাঁ, এটা আসলে আজকে আমাকে একটু হেজিটেশনে ফেলাইছে, তো আমরা অবশ্য আমলযোগ্য মনে করছি। তারপর আচ্ছা এই শুনেন, এই আপনি বুকা নাকি, আমলযোগ্য না হলে মামলা হয় কেমনে? না, তা ঠিক আছে, কিন্তু এটা তো মাদক দ্রব্য আইনে মামলা হয়, সেই জন্য এটার একটু হেজিটেশন। মাদক দ্রব্য, আরে ভাই যত ধরনের মামলাই হোক, এটা যে এনে
ঘটনা থাকুক, যদি দেখবেন যে এফআইআর হয় তাইলেই বুঝবেন এটা আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ ছাড়া জীবনেও কোনোদিন এফআইআর করার কোনো সুযোগ নাই। সিআরপিসির 154 ধারায় বলছে না, থানায় আগত আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে মামলা রুজু করতে হয়। হচ্ছে 12 ধারা বিষয়ে সন্দেহজনকভাবে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ বহনকারীকে ব্যক্তিকে পুলিশ অফিসার এবং অন্য যে কোনো ব্যক্তি বিনা প্রমাণে গ্রেপ্তার করতে পারেন। এই বিষয়ে প্রশ্নটা হচ্ছে স্যার, আপনি বলছেন বহনকারী আর পরিবহনকারী দুটোই আলাদা হিসাব। বহনকারী আমি নিজ দেহে বা নিজে নিয়ে আমি চলাফেরা করতেছি বা যাতায়াত করতেছি, গাড়িতে আমি সঙ্গে আছি। আমরা অনেক সময় মামলার ক্ষেত্রে দেখি যে মালিক গাড়িতে অবস্থান করছিল না, কিন্তু গাড়ির ড্যাশবোর্ডে কোনো অস্ত্রশস্ত্র ছিল। ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, ড্রাইভার এই বিষয়ে কোনো মানে তার জানা নেই যে ড্যাশবোর্ডে পিস্তল বা কোনো কিছু অস্ত্রশস্ত্র আছে। এক্ষেত্রে মামলার বিষয়ে আমরা কিভাবে রুজু করবো বা কি কত ধারা দিয়ে আমরা মামলা দিতে পারবো স্যার? আমার কথা বোঝান, ওই মুহূর্তে যে গাড়িতে থাকে, হ্যাঁ, ডাইরেক্ট তার দখল বা নিয়ন্ত্রণ, মালিক গাড়িতে আছে কি নাই এটা দেখার বিষয় না। যে গাড়ি চালাইতেছিল সেই আসামি হইব, বুঝতে পারছেন? এবং বাস্তবে এটাই হয়, যে গাড়ি চালাইতেছিল সেটা, সে যে ধরনের অস্ত্র রাখছিল, যে ধরনের বিষয় রাখছিল, এইটার জন্যই সেই দায়ী থাকবে। 2018 সালে আমি যে বছর এএসআই থেকে এসআই পরীক্ষা দিলাম, এরকম একটা পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এরকম একটা প্রশ্ন হয়েছিল যে এক কনস্টেবল ছুটি থেকে যাচ্ছে, তার সাথে আপনার ইয়াবা পাওয়া গেছে, তারপর আপনার এই একটা অস্ত্র পাওয়া গেছে, আবার ড্রাইভার গাড়িতে ড্যাশবোর্ডে আপনার ছিল যে কৌশলে লুকানো ছিল গান পাউডার, এরকম একটা প্রশ্ন ছিল। অতএব যার দখলে, যার পজিশনে যখন যেটা পাওয়া গেছে, তখন সেটার জন্য সে অভিযুক্ত হবে। 13 এবং 14 ধারাটা একটু কাজ হচ্ছে স্যার, এই যে 13, বহন এবং দখলে। হ্যাঁ, মনে করেন আপনি যে ডিউটি করেন, আপনি অস্ত্র নিয়ে যান না সাথে করে, জি স্যার। যখন আপনি সাথে নিয়ে হাঁটতেছেন এটাকে বলা হয় কি? বহন। আর যখন আপনি গাড়িতে করে নিয়ে যাচ্ছেন এটার নাম হয় পরিবহন, নিয়ে যাচ্ছেন। আবার আপনি যখন ব্যারাকে নিয়ে রাখতেছেন আপনার আপনার খাটের আপনার মাথার নিচে, তখন এটা আপনার দখল, তখন এটা আপনার নিয়ন্ত্রণ। এবার বুঝছেন? জি স্যার। আপনার বসত ঘরে যদি কোনো অস্ত্র থাকে তাহলে আপনার দখল, নিয়ন্ত্রণ। 16 ধারায় স্যার, যে 16 ধারায় 1, 2 উপধারা এবং 2 এর ক স্যার, এটা কি 16 2 এর এ লিখবো স্যার, ছোট হাতের এ লিখবো? হ্যাঁ, ওই আপনার অস্ত্র এনে এগুলো আপনার ইতে দিবেন, ডাইরেক্ট ইংরেজিতে দিবেন। আমার যে পরবর্তী এডিশন এগুলো সব ইংরেজি পাবেন, কারণ অস্ত্র এনে প্র্যাকটিক্যাল তো শুনলেন ওই যে এর কাছ থেকে, আপনার অস্ত্র এনে ইংরেজিটাই ব্যবহার করে বাস্তবে। তাহলে কি স্যার 16 1 আছে স্যার, এতে গেজেটে এক 16 1 আছে স্যার? আমি বলতেছি যেখানে 1 আছে বা 2 আছে, এটা তো 1 2 তো 1 2 আছেই, 1 এর পরিবর্তে 1 2। যেখানে এ আছে বড় হাতের এ, এখানে আপনি কি লিখবেন? বড় হাতের এ। যেখানে ছোট হাতের এ আছে, ছোট হাতের এ ব্র্যাকেটে। এক থানাতে আছি, ওখানে দেখলাম স্যার এই গত মাসে মামলা হয়েছে যে আপনার ওই যে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইন, দা দা এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট 19, ওই যে 1908 সালের যে আইনটা, ওরকম নাম আসছে এবং ওখানে 3A 3টাও ইংরেজিতে লেখছে। আর অস্ত্রের ক্ষেত্রে স্যার ওই ইংরেজিতে যেটা বলছে না ওইভাবেই, আর ওই যেমন 19-এর এ 19টাও ইংরেজিতে লেখা। আর আমি স্যার এবার প্রশ্নের উত্তর লিখছিলাম যে এবার একটা মামলা আসছিল আমাদের যে প্রশ্ন, এই ওখানে তো দিয়েছিলাম 1878 সালে অস্ত্র আইন 1878 এর 19-এর এ। এক্ষেত্রে স্যার 19 দিছিলাম বাংলায়, ইংলিশে দিছিলাম এ। তা এক্ষেত্রে কি স্যার এইভাবে লেখলে হবে? সঠিক আছে, আপনার উত্তর সঠিক আছে, কোনো সমস্যা নাই। আর ওটা আমাদের যে থানায় যে মামলাটা রুজু হচ্ছে, এটা যে সিডিএমএস এ যেভাবে সেভ করে দেওয়া আছে না, হ্যাঁ ওটাই তো নেই। সিডিএমএস এ সেভ করা আছে না অস্ত্রের নাম, আইনের নাম। সঠিক স্যার। ওখানে স্যার আপনার ওই ওই অঙ্কটা কিন্তু ইংলিশেই লেখা, 19ও ইংরেজিতে লেখা, 19A। এটা আর কি কোনো সমস্যা নাই, আপনি যদি ইংরেজিতে চান দিতে পারেন, কিন্তু 19কে বাংলা করলে 19, আপনার 19কে বাংলা করলে 19ই হয়, এটার বিকল্প কোনো অক্ষর দাঁড়ায় না আমাদের। হ্যাঁ বুঝতে পারছি, তাহলে আমি ওটা বাংলা আর একটা ইংরেজি মিশ্রণ না করে সরাসরি ইংরেজি দিলেও দিতে পারি, বা কোনো সমস্যা নাই, বাংলা 19 দিতে দিয়ে পারেন। এদিলেও দিতে পারি। আপনি যদি বানান করে ওই যে ওইটা ভাবে আইনের নামটা যদি দেন, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। আমি জানি স্যার, আপনারা বলছিলেন যার কারণে আমি ওটা ইংরেজিতেই দিছি, আর ইনশাআল্লাহ কারেক্ট হয়েছে, যেহেতু উত্তরের চালটা আসছে মনে করা আশা করা যায়। সঠিক। অনেকে করছে কিন্তু আমি এখনো বুঝি নাই। এটা হচ্ছে স্যার এই যে 10 ধারা আর হচ্ছে
13 ধারা, মানে 10 ধারা কি ধরেন আমি একটা অস্ত্র অটোতে কিংবা বাসে করে নিয়ে যাচ্ছি, এটাকে পরিবহন বোঝাবে? আর 13টা কি বোঝাবে স্যার, এই যে বহনটা? আচ্ছা, হ্যাঁ, ওই যেটা প্রথম যেটা বলছেন ওইটা ওইটা ঠিকই আছে যেটা বুঝছেন। আর এটা যেটা লাইসেন্স, আপনি এটা একজন মানুষ যখন সাথে করে নেওয়া যায় তখন সেটাকে বলা হয় বহন। সেটা কি হাঁটে নিয়ে যাবে না কোনো গাড়িতে করে নিয়ে যাবে স্যার? আরে ভাই, আপনার লগে আছে, আপনি নিয়ে যেতেছেন, মুভমেন্টে আছেন আপনি, বুঝছেন না? আপনি মুভমেন্টে আছেন কিন্তু অস্ত্র আপনার সাথে। আর পরিবহন বলতে বোঝায় যে মনে করেন ট্রাকে লুট করে নিয়ে যাচ্ছেন, বাসের বনাটে করে নিয়ে যাচ্ছেন, বাসের উপরে করে নিয়ে যাচ্ছেন, মানে এটা একটা গাট্টি বুসকে হিসাবে নিয়ে যাচ্ছেন, ওই জিনিসটা হলো পরিবহন। আর বহন হচ্ছে আপনার লগে আছে, আপনি নিচে নিচে করে সাথে করে নিয়ে যাচ্ছেন। যখন আপনার সাথে পাওয়া যাবে, আপনি নিয়ে যাচ্ছেন, যখন আপনাকে ধরবে তখন আর পরিবহন ধরে না, বহন ধরে না, তখন এটা দখলই ধরে, বুঝছেন? এই কারণে বাস্তবে বহনের মামলা দেখেন না, বাস্তবে দেখেন দখলের মামলা, যে অমুকের হেফাজত থেকে বা দখল থেকে। বুঝছেন জাফিরুল? এখনো ক্লিয়ার বুঝি নাই স্যার। আরে বুঝবেন নাকি লেগা বোকা নাকি? আপনি মনে করেন যে ট্রাকে করে অস্ত্র স্কট করতেছেন, এটার নাম কি? পরিবহন। পরিবহন। তাই আপনি সাথে করে অস্ত্র নিয়ে ডিউটিতে যাচ্ছেন, আপনি কি করতেছেন? অস্ত্র পরিবহন করতেছেন না বহন করতেছেন? তার মানে কি 10-এ কি একাধিক অস্ত্র বোঝাবে আর 13তে কি একাধিক কেন, একদিক? একটা অস্ত্র নিতে পারে, সমস্যা কি? একটা অস্ত্র নিতে পারে না? জি স্যার। নতুন ব্যবসায়ী একটা অস্ত্র নিচ্ছে, ট্রাক দিয়ে আমি একটা অস্ত্র নিতে আসছি, সমস্যা কি? সবজির ভিতরে করে একটা অস্ত্র নিয়ে যাচ্ছি। তখন কি মালিক অনুপস্থিত থাকবে স্যার? মালিক টালিক দেখার বিষয় না, কে নিয়ে যাচ্ছে ওই অস্ত্রের ক্ষেত্রে আড়াল থেকে আসামি হয় না, অস্ত্রের ক্ষেত্রে সামনে যে সেই আসামি। মালিক টালিক বলে কোনো শব্দ নাই, মালিক বলে কোনো শব্দ নাই, সামনে যে যে পরিবহন করতে আছে সেই আসামি। বুঝছেন জাফিরুল? জি স্যার। এটা অন্য অন্য মামলার মতো না, এখানে কোনো ধরনের অ্যাবসেন্সের সুযোগ নাই। স্যার আমার ছোট্ট একটু উত্তর লাগবে স্যার। এই যে খুনের সাথে স্যার অস্ত্র ধারা যে মামলা হয় স্যার, এই বিষয়টা একটু ছোট্ট করে যদি বলতেন স্যার। কোনটা? একটা স্যার হচ্ছে থানায় খুন হয়েছে, ওর সাথে স্যার খুনের ধারার সাথে আবার অস্ত্র আইনের ধারা থাকে স্যার, এটা একটু মানে ছোট্ট অস্ত্র করে বলতেন। অস্ত্র উদ্ধার লাগবে, তো অস্ত্র উদ্ধার ছাড়া তো আর হবে না, অস্ত্র উদ্ধার হ্যাঁ হইতে সরি, হবে। জি স্যার, অস্ত্র উদ্ধার হয়েছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, নিবে। তারপর আদালত থেকে যখন পানিশমেন্ট দিবে তখন আদালতের ব্যাপার, তখন একটা ধারা পানিশমেন্ট দিলেই হয়, 302-এ পানিশমেন্ট দিলেই হয়, আর অস্ত্র আইনে পানিশমেন্ট লাগে না। 302-এ যখন পানিশমেন্ট দিবে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড, তখন আর অস্ত্র আইনের পানিশমেন্ট লাগে না। থানার কাজ এক আর কোর্টের কাজ আরেকটা। আর আমার হচ্ছে স্যার 11 ধারায় যেটা বলছে স্যার, বাংলাদেশ সদে স্যার যে সকল বাক্স পেটরা চালানোর গাইড এবং প্যাকেজ স্যার, এই তিনটা বিষয় একটু বিস্তারিত একটু বলবেন স্যার। বুঝবেন না? নির্বাচন ডিউটি করছেন কদিন আগে? জি স্যার। কেন্দ্র ডিউটি না মোবাইল ডিউটি? ও সরি স্যার, আমার নির্বাচন ডিউটি হয় নাই স্যার, আমি অফিসেই ছিলাম স্যার। ও বেশি, তাহলে তো বুঝবেন না। ওই যে যারা নির্বাচন ডিউটি গেছিল 11 জিজ্ঞেস করেন যে বাক্স পেটরা আর এই বক্স কি, বুঝছেন? যারা ডিউটি গেছিল ফেসবুকে দেখছেন না, ভাইরাল করছে না বিভিন্ন ছবি টবি দিয়া। হ্যাঁ, জি স্যার। ওই যে গাইড মাইড, ওই যে কাপড়ের গাইড দেন না, ওই যে আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া স্যার। ও তাহলে তো চিনার কথা, নরসিংদীর পার হইতে যান, তো নরসিংদীর যখন বাবুরহাট পার হন তখন একটু একটু জাম হয় না? জি স্যার। তো ওইখানে কিসের জন্য যানজট হয় দেখেন, রাস্তার পাশে বহু বহু ধরনের বাক্স পেটরা থাকে, কাপড়ের গাইড মাইড থাকে, দেখছেন না? তো ও জি জি এইরকম জি এরকম অস্ত্রেরও হইতে পারে। স্যার, বাক্স পেট্রার জিনিসটা আসলে মূলত কি, যে মানে বক্সের মধ্যে যে আমরা যে মালামালগুলো এটা নিচ্ছি বহন এটা করতেছি। প্রচলিত শব্দ আর কি, যে বক্স থাকতে জি পারে স্যার। অস্ত্রের, কার্টুন থাকতে পারে, বা জি ধরেন আপনার কৌশলগত ভাবেও নিতে পারে, যে কোনো ভাবে, জি। জি স্যার, এগুলো আর কি। বুঝতে পারছি। সহজ কথাই হলো যে বান্ডিল বান্ডিল বুঝবেন আর কি অস্ত্রের, এটাই আর কি, বক্স টক্স করে নিয়ে যায়। অস্ত্র আইন থেকে সৃজনশীল আসসালামু প্রশ্ন আলাইকুম হইব, স্যার। উদাহরণটা বুঝবেন কিসের ভিতরে পড়ে, তাইলেই হয়েছে। আর 19 দ্বারা 19 এর আর 19 ব্র্যাকেটে এ, এটার পার্থক্য, তারপর বিশেষজ্ঞের মতামত প্রয়োজন কিনা, তদন্তের সময়সীমা, আমি প্রশ্ন আকারে দিয়ে দিব সব। স্যার তল্লাশি গাড়িটা স্যার বলতে কি বোঝায় স্যার, তল্লাশি গাড়িটা? তল্লাশি গাড়ি মানে চেক পোস্ট। স্যার এই যে 10, 13, 14, 15 ধারা স্যার, হুম। স্যার এই ধারাগুলো যদি কেউ লঙ্ঘন করে আমরা কি 12 ধারায় গ্রেপ্তার করব? আপনি যখন গ্রেপ্তার করবেন, আপনি যখন গ্রেপ্তার করবেন কোনো ব্যক্তিকে, ওই গ্রেপ্তারের ক্ষমতা আপনার 54 দ্বারা। মূলত বুঝেন, আপনি যে আইনে যে যত অপরাধ করুক, মূল গ্রেপ্তারের ক্ষমতা হয়েছে পুলিশ অফিসারের সামনে কেউ যদি আমলযোগ্য অপরাধ করে, তাহলেই সেটা কি 54 দ্বারাই গ্রেপ্তার। এরপরে হয়েছে অন্য ব্যবস্থা, আপনার
12 ধারাতে দেওয়া হয়েছে পাবলিকের ক্ষমতা, জিনিসটা বুঝেন, পাবলিকের ক্ষমতা দেওয়া হয়েছে। আর 13 ধারায় দেওয়া আছে যে পুলিশ অস্ত্রশস্ত্র কায়রা নিবে। পুলিশ কি করবে? অস্ত্রশস্ত্র কায়রা নিবে, আর মনে করেন যে তারপর আপনার ওইগুলো জব্দ করবে, এগুলোর ক্ষমতা দেওয়া আছে এখানে। বললেন যে যদি একটা ব্যক্তির কাছে মাদক ও অস্ত্র দুইটাই থাকে, দুইটাই পাওয়া যায়, তাহলে কি স্যার দুইটা আইনেই মামলা হবে তার নামে? এখানে একটু কিন্তু আছে, যে আইনটা আপনি পড়বেন ওই আইনে দেখবেন লেখা আছে যে একই সাথে বিচার করা যাবে ন্যায় বিচারের স্বার্থে, এরকম একটা ধারা থাকবে। যেই আইনে আপনি পড়েন, যদি ওখানে লেখা থাকে যে এই আইনের সাথে অনুষ্ঠিত অন্যান্য অপরাধ ন্যায় বিচারের স্বার্থে একই সাথে বিচার করা যাবে, এরকম যদি থাকে, যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন, ওখানে কিন্তু বলা আছে যে ন্যায় বিচারের সাথে একসঙ্গে বিচার করা যাবে। এই জন্য নারী শিশুর সাথে যখন অন্য কোনো অপরাধ হয় একসঙ্গে মামলা হয়। কিরকম? দর্শন করছে ভিডিও করে আবার ফেসবুকে ছাড়ছে, তাহলে পর্নোগ্রাফিও করছে, তো দর্শনও করছে, পর্নোগ্রাফির অপরাধও করছে, এই জন্য দেখবেন মামলা হয় কিন্তু 9-1 তৎসহ পর্নোগ্রাফি আইনের 8 কত জানি এই আপনার এই দ্বারাই কিন্তু আপনার মামলাও হয়। তো এরকম ভাবে এই মাদক বলেন বা এই অস্ত্র বলেন, এখানে যদি ক্ষমতা দেওয়া থাকে যে আপনার একই সাথে বিচার্য বা বিচার করা যাবে, তাহলে আপনার একই মামলা হবে। আর না হলে আপনার ইচ্ছা করে দুইটা মামলাও করা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে মামলা একটাও হয়, চার্জশিট দুইটা হয়। এটা যে এলাকার কোর্ট যে নিয়মে চলে আর কি। স্যার ফোন ধরে বুঝতেছি না স্যার, এখানে কি স্যার কর্তৃপক্ষ স্থান লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষিদ্ধ, তাহলে কি লাইসেন্স কিছু থাকলে কিছু পারবে স্যার? কিছু স্থান আছে, কিছু স্থান, এইসব স্থানে আপনার লাইসেন্স থাকুক বা না থাকুক, আপনি এক্ষেত্রে আপনাকে নিষিদ্ধ করতে পারে। সেন্সিটিভ এরিয়া, এই জায়গাগুলোতে আপনি যাবেন না, অস্ত্র নিয়েই যাবেন না। লাইসেন্স থাকলে তো, লাইসেন্স থাকলেও আপনি পারবেন না। যদি আপনি ওরকম ব্যক্তি হন, সেটার জন্য আপনি ওই গেজেটের অন্তর্ভুক্ত হইতে হবে যে কারা কারা পারবে কারা কারা পারবে না, ওখানে লেখা থাকবে গেজেটে। মূলত ওই গেজেটটার উপর ডিপেন্ড করে, ওই গেজেটে যে ধরনের নির্দেশনা থাকবে, ওই গেজেটটা যখন লঙ্ঘন করবে, যেমন নির্বাচনের সময় অনেক সময় অস্ত্র ক্লোজ করে না, জি স্যার। এই এই তখন কিন্তু ক্লোজ করে দেয়, তখন আপনি লাইসেন্স থাকলেও কিন্তু আপনি অস্ত্র ব্যবহার করতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত করতে পারেন? এটা কি স্যার যেমন 17 রে এবং 18 ধারা আসবে কিনা, দুইটা ধারা আসবে কিনা? 16 ধারায় দেখেন, 16 ধারায় আপনার এর কথা বলা আছে না, ডিলার কাছে যে জমা দিবেন। হ্যাঁ স্যার। ও লাইসেন্স বাতিল করতে পারে কখন, এটা বলছেন না? হ্যাঁ, জমা কোন দিবেন কোন কখন? ক্ষেত্রে সরকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করতে পারে স্যার? আচ্ছা, এটার জন্য আপনাদের আজকের ক্লাসের না, এটা আমরা আগামীকালকে, এটার উত্তর হচ্ছে আপনার 18-তে আছে দেখবেন। ঠিক আছে স্যার। আর কখন কখন জমা দিতে হবে এটা আজকে আমরা পড়াইছি, এটা পড়তে হবে থানায় বা ডিলারের কাছে। ওই যে 10-18 বললো, এটা আমি একচুয়ালি জন্য যে যদি শরীরের সাথে নিয়ে কেউ যাতায়াত করে সেটা হলো বহন, কিন্তু গাড়ির যদি ওই যে বক্সের ভিতরে বা যেখানে বা গাড়ির সামনে ডেস্কে বা যেখানে রাখেন সেটা হলো পরিবহন। মানে শরীরের সাথে রাখলে বহন, আর শরীরের বাইরে রাখলে পরিবহন। সঠিক। 13 ধারার যে বিষয়টা স্যার, এটা লাইসেন্স ছাড়া অস্ত্র বহন নিষিদ্ধ। এটা তো স্যার লাইসেন্সে নিষেধ করে দেয় অস্ত্র বহন করা যাবে না। কিন্তু স্যার এইখানে ওই যে মানে মূল বই যেটা, ওইটাতে স্যার একটু পড়ছিলাম, ওইটাতে দেওয়া আছে অনুমতি দেওয়া স্থানে ও রীতিতে। তার মানে স্যার এটা কি ওই লাইসেন্সে অনুমতি দেওয়া থাকে, নাকি কিছু ক্ষেত্রে লেখা থাকে যে এখানে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ, এইরকম কিছু স্যার? আপনার অস্ত্রটা যখন লাইসেন্স দেয়, সেই লাইসেন্সে অনেক কিছুই লেখা থাকে, আপনার এটার প্রয়োগমালা, বিধিমালা, কই যেতে পারবেন না পারবেন, সংরক্ষিত এলাকা, প্রবেশ নিষেধ, ছোট করে অনেক ধরনের শর্ত উল্লেখ করা থাকে। এবং আপনি যখন ওই আবেদন করবেন অস্ত্রের জন্য, তখন ওইগুলো আপনার ফর্মে ছাপানোই থাকে। আপনি তাহলে অস্ত্রের লাইসেন্স আপনি ইচ্ছা করলে কি এটা আপনার পেশি শক্তির জন্য ব্যবহার করতে পারবেন? না স্যার, এটা কখনো যাবে না স্যার। পারবেন না। এটা একমাত্র আত্মরক্ষার্থে অস্ত্রটা দেওয়া হয়, আর আর কোনো কিছু, কাউকে আঘাত করার জন্য কিন্তু অস্ত্র দেওয়া হয় না, এটা তো জানেন। জি স্যার, এটা তো স্যার ওই যে তাহলে রীতির ব্যাখ্যাটা হলো যেটা আপনি দিলেন এটা। আর ওই যে অনুমতি দেওয়া স্থানে মানে কিছু স্থানে লেখা থাকে যে এই স্থানে অস্ত্র শস্ত্র যে নিয়ে ঢোকা যাবে না যে বা প্রবেশ স্থানগুলোর নিষেধ। কথা বলা আছে যে নেওয়া যাবে না, এটা ছাড়া বাকি সব স্থানে অনুমোদন।